নিউরাল টিউবস বা আদার সাবস্টেন্স, আমরা এটা ডিটেইলস যাব না। আমরা সবাই জানি যে ভেসিকলসের ভিতরে আছে প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন। প্রোসেনসেফালন থেকে টেলেনসেফালন এবং ডায়ানসেফালন, মেসেনসেফালন থেকে মেসেনসেফালন, মিডব্রেন এবং মেটেনসেফালন, পন্স এবং সেরিবেলাম এটা অরিজিনেট হয়, এবং রম্বেনসেফালন থেকে মাইলেনসেফালন বা মেডুলা অবলঙ্গটা অরিজিনেট হয়। আমরা এটা ডিটেইলস যাব না। এখন আমরা প্যাথোলজিতে আসি। কি কি প্যাথোলজি আমরা খেয়াল করতে পারি নরমালি? এটা একটা মানে আমরা জানি সবাই যে স্পাইনাল কর্ড শেষ হয় নাম্বার 1 বা 2 তে। নাম্বার 1 থোরাসিক 12 অথবা নাম্বার 2 তে শেষ হয়। কখনো কখনো স্পাইনাল কর্ড আরো নিচের দিকে এসে শেষ হতে পারে। এইটাকে বলে আমরা তেথার্ড কর্ড। যখন কর্ডটা ডাউনওয়ার্ডলি আরো বেশি নিচের দিকে চলে আসে তখন সেটাকে বলে আমরা তেথার্ড কর্ড। নরমালি দেখেন স্পাইনাল কর্ডটা শেষ হওয়ার কথা হচ্ছে নাম্বার 1 বা 2 তে, কিন্তু সেটা একেবারে নাম্বার 5 এর পিছনে এসে শেষ হচ্ছে। সো দিস ইজ কল্ড তেথার্ড কর্ড। This is the congenital anomaly, tetrad cord with liposil. tetrad cord এর সাথে যখন একটা ফ্যাটি টিউমার থাকে তখন সেটাকে বলে আমরা ফ্যাটি টিস্যু থাকে, তাকে বলে লাইপোসিল। This another congenital anomaly, that is meningocele and meningomyelocele. যখন স্পাইনাল কর্ডের কোনো একটা সেগমেন্ট থেকে শুধুমাত্র মেনিনজেসটা বাইরে চলে আসবে তখন তাকে বলি আমরা মেনিঙ্গোসিল। যখন মেনিনজেসের সাথে কোনো সিএনএস সাবস্টেন্স চলে আসবে তখন সেটাকে বলে আমরা মেনিঙ্গোমাইলোসিল। আচ্ছা, ডায়াস্টেমেটামাইলিয়া ইটস অনাদার ডেভেলপমেন্টাল অ্যানোমালি। অনেক সময় স্পাইনাল কর্ডটা লঙ্গিটিউডিনালি এরকম বাইফার্কেশন দেখা যেতে পারে, লঙ্গিটিউডিনালি বাইফার্কেটেড দেখা যেতে পারে, তখন তাকে বলে আমরা ডায়াস্টেমেটামাইলিয়া। সাধারণত দেখা যায় আউটস আয়ের মতো দুইটা ভাগে ভাগ হয়ে যেতে পারে এটা, এবং এটার এর সাথে কিছু স্কিন ম্যানিফেস্টেশন বা আদার ম্যানিফেস্টেশনও থাকে, যেমন স্কিনের ঠিক পিছনে এখানে তার কিছু এক্সট্রা হেয়ার থাকে, এবং স্পাইনাল কর্ডে যদি অ্যাক্সিয়াল সেগমেন্ট করি আমরা তাহলে এরকম আউটস আয়ের মতো দুইটা সেগমেন্টে ভাগ হয়ে যেতে পারে স্পাইনাল কর্ডটা। ইভেন স্পাইনাল বাইফিডাও থাকতে পারে। স্পাইনাল কর্ডের ডিজিজটাকে আমরা লোকেশন অনুযায়ী ভাগ করতে পারি। লোকেশন এবং বয়স অনুযায়ীও আমরা স্পাইনাল কর্ডের ডিজিজগুলো ভাগ করতে পারি। এই লোকেশনকে আমরা তিনটা গ্রুপে ভাগ করি। একটা হলো ইন্ট্রামেডুলারি, যখন একেবারে প্যারেনকাইমাল সাবস্টেন্স বা স্পাইনাল কর্ডের নিজস্ব সাবস্টেন্স থেকে কোনো প্যাথোলজি আসবে তখন তাকে বলি আমরা ইন্ট্রামেডুলারি। আর এক্সট্রামেডুলারি বাট ইন্টারথিকাল, যখন মেনিনজেসের ভিতরে থাকবে বাট প্যারেনকাইমার বাইরে তখন তাকে বলি আমরা এক্সট্রামেডুলারি বাট ইন্টারথিকাল। আর যখন একেবারে মেনিনজেসের বাইরে থেকে চলে আসবে কোনো প্যাথোলজি তাকে বলি আমরা এক্সট্রাথিকাল। ইন্ট্রামেডুলারি লেশন কি কি হতে পারে? এর ভিতরে টিউমার হতে পারে, যেমন এপিন্ডাইমোমা, অ্যাস্ট্রোসাইটোমা, স্পাইনাল কর্ড মেটাস্ট্যাসিস, ক্যাভার্নোমা, হেমানজিওব্লাস্টোমা। তাহলে ইন্ট্রামেডুলারি কোন টিউমার সাসপেক্ট করলে আমরা এই কয়েকটা টিউমার, এপিন্ডাইমোমা, অ্যাস্ট্রোসাইটোমা, মেটস, হেমানজিওব্লাস্টোমা, ইভেন ক্যাভার্নোমা একটা ম্যালফরমেশন, ভাস্কুলার ম্যালফরমেশন, এগুলো আমরা সাসপেক্ট করব যদি ইন্টারমেডুলারি অরিজিন কোন টিউমার হয়। ইনফ্লামেটরি ডিজিজ যেটা ইন্টারমেডুলারি ইনভলভমেন্ট, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যাকিউট ডিসিমিনেটেড এনসেফালোমাইলাইটিস, ট্রান্সভার্স মাইলাইটিস। সাম ডেভেলপমেন্টাল অ্যানোমালি, দ্যাট ইজ সাম হলো, আমরা বলি হলো মানে যখন স্পাইনাল কর্ডের ভিতরে কোনো ক্যানেল তৈরি হয় নতুন করে, আইদার এটা কনজেনিটাল হতে পারে অথবা ট্রমাটিক হতে পারে অথবা কোনো টিউমার থেকে হতে পারে, তাকে বলে আমরা সিরিঙ্গোমাইলিয়া। ট্রমাটিক স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। ভাস্কুলার ইভেন্ট যেমন স্পাইনাল স্ট্রোক বা ইসকেমিয়া, arteriovenous malformation of the spinal cord. These all are intermedullary lesions. Intermedullary lesions. Interthecal but extramedullary, that is in the subarachnoid space. Subarachnoid space যে সমস্ত লেশন থাকে তার ভিতরে মোস্ট কমন হচ্ছে মেনিনজিওমা, সোয়ানোমা এবং প্যারাগ্যাংলিওনোমা। These are the tumor যেটা extramedullary but interthecal.
extramedullary but interthecal. Extrathecal usually bones থেকে বা সফট টিস্যু থেকে বা লিগামেন্ট থেকে কোনো প্যাথোলজি যখন আসবে তখন তাকে বলি আমরা এক্সট্রাথিকাল। এটা হতে পারে মেডস, হতে পারে ডিস্কের কোনো প্যাথোলজি, যেটা আমরা একটু আগে কথা বললাম হিরায়মা ডিজিজ, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। হিরায়মা ডিজিজও অনেক সময় ইনভলভমেন্ট হতে পারে এক্সট্রাথিকালি। সো দিস আর দ্য প্যাথোলজি অফ স্পাইনাল কর্ড ফ্রম ইনওয়ার্ড টু আউটওয়ার্ড। আমরা যদি এমআরআই তে দেখি, দিস ইজ দ্য ইন্টারমেডুলারি লেশন, দ্যাট ইজ একেবারে প্যারেনকাইমাল লেশন। দিস ইজ extramedullary, that is not involving the parenchyma, it compresses the parenchyma, but intradural, এটা আমরা বুঝতে পারি যে এটাকে বলে মেনিনজিয়াল ক্লেফট। মেনিনজিয়াল ক্লেফট দেখে বা সিএসএফ ক্লেফট দেখে আমরা বুঝতে পারবো এটা একটা এক্সট্রামেডুলারি ইন্ট্রাডুরাল, and this is the extradural বা এক্সট্রাথিকাল। শুধু স্পাইনাল কর্ড, ডিস্ক অথবা ভার্টিব্রাল বডি বা লিগামেন্টের কোনো প্যাথোলজি যদি স্পাইনাল কর্ড বা তার নার্ভ কর্ড ইকুইনাকে কম্প্রেস করে তখন সেটাকে বলি আমরা এক্সট্রাডুরাল বা এক্সট্রাথিকাল। আচ্ছা, এটা যদি আমরা অ্যাক্সিয়াল ভিউ দেখি, দিস ইজ দ্য ইন্টারমেডুলারি, এটা একটা স্পাইনাল কর্ড, দিস ইজ দ্য সিএসএফ স্পেস স্পাইনাল কর্ড, এর ঠিক সেন্টারে একটা হাইপার ইন্টেন্সিটি আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ইন্টারমেডুলারি লেশন, and this is the hyperintense lesion, and this is the spinal cord compressing the spinal cord, and there is a CSF cleft, so it's a extramedullary interthecal, and this is a disc protrusion. Disc is protruted centrally, compressing the thecal membrane and also the spinal cord, that is extrathecal. তো স্পাইনাল এবার আমরা আসি প্রথমে ইন্ট্রামেডুলারি লেশনের ভিতরে স্পাইনাল এপিন্ডাইমোমা। স্পাইনাল এপিন্ডাইমোমা হচ্ছে মোস্ট কমন টিউমার অফ দ্য স্পাইনাল কর্ড। 60% অফ দ্য স্পাইনাল কর্ড টিউমার ইজ স্পাইনাল এপিন্ডাইমোমা দ্যাট অরিজিনেট ফ্রম এপিন্ডাইমাল সেল, যেটা থাকে হচ্ছে সেন্ট্রাল ক্যানেলের ভিতরে, এবং এটা সার্ভাইকাল কর্ডে সবচেয়ে বেশি ইনভলভমেন্ট হয়, এবং লং সেগমেন্ট ইনভলভমেন্ট ইজ ভেরি কমন ইন এপিন্ডাইমোমা। সিরিঙ্গোমাইলিয়া সাধারণত এপিন্ডাইমোমাতে 50% ক্ষেত্রে থাকেই, এবং অল সিকোয়েন্সে এটা একটা হাইটেরোজেনাস সিগন্যাল দেখায়। অনেক সময় এই যেহেতু এটা এপিন্ডাইমা হলো একটা ভাস্কুলার সেল, ভেসেলের অল সেল, সো এখানে হিমোরেজ খুব কমনলি হতে পারে, এবং হিমোরেজ হলে হিমোসাইরিন ডিপোজিশনের জন্য একটা স্পেশাল সাইন থাকে, তাকে বলে আমরা ক্যাপ সাইন, এবং এখানে কন্ট্রাস্ট এনহান্সমেন্ট হয়। আমরা দেখলাম যে এপিন্ডাইমোমা হচ্ছে স্পাইনাল কর্ড টিউমারের 60% হচ্ছে এপিন্ডাইমোমা, বাকি 40% হচ্ছে আদার টিউমার, এবং মোস্টলি সার্ভাইকাল ডরসাল জাংশনে 75% আর ডরসালে 25% ইনভলভমেন্ট। সো সার্ভাইকাল রিজনে যদি কোনো টিউমার, ইন্টারমিডিউলারি কোনো টিউমার যদি আমাদের কাছে আসে, যদি তার বয়স কম বয়স হয়, বাচ্চা হয় বা ইয়াং অ্যাডাল্ট হয়, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো এটা এপিন্ডাইমোমা কিনা। This is a intermedullary tumor. First of all, it's an intermedullary tumor. Intermedullary একটা হাইপার, প্রথমত এটা একটা sagittal view of MRI cervical spine, কারণ T2 ওয়েটেড ইমেজ, যেহেতু CSF টা দেখা যাচ্ছে সাদা, সো আমরা দেখতে পাই সার্ভাইকাল স্পাইনের একটা sagittal view, T2 ওয়েটেড ইমেজ, sagittal view showing একটা ইন্টারমেডুলারি একটা লেশন, এটা মিক্সড ইন্টেন্সিটি একটা লেশন দেখতে পাচ্ছি আমরা, মিক্সড ইন্টেন্সিটি একটা লেশন, যার উপরের দিকে হাইপার ইন্টেন্স, নিচের দিকে হাইপার ইন্টেন্স। দিস ইজ দ্য সিরিংস। আমরা বলছিলাম যে এপিন্ডাইমোমাতে সিরিংস খুব কমন, এবং এখানে দেখেন হাইপো ইন্টেন্স একটা লেশন আছে। দিস হাইপো ইন্টেন্স লেশন ইজ ডিউ টু হিমোসাইরিন ডিপোজিশন, ইট ইজ কল্ড হিমোসাইরিন ক্যাপ, সো ইটস এ ependymoma. And this is a T1 weighted image showing hypointensity. T2 weighted image is a mixed intensity. There is a syrinx on both sides and cap sign also here, and contrast enhancement showing there is diffusely enhancing this lesion along with its cap sign. So it's a ependymoma. First of all, it's a intermedullary tumor as it is contrast enhancing, and as it is in the cervical cord,
there is also syrinx and hemosarin cap is present, so it's ependymoma. And this 45 years male presented with gradual upper limb weakness, and T2 weighted sagittal image showing this mixed intensity lesion, that is some hypo or isointense with hyperintense some lesion, and T1 weighted showing some hypo or isointense lesion, and contrast is mildly enhanced lesion, mildly enhanced this lesion. It's also example of ependymoma. It's also example of ependymoma. It's also an example of ependymoma. Okay, next common tumor, second most common is spinal astrocytoma. This is an infiltrative type of lesions. কখনো কখনো interchordate involvement করতে পারে, সাধারণত in children এবং young age astrocytoma common, আর young adultদের হচ্ছে ependymoma, আর spinal astrocytoma হচ্ছে young childrenদের হচ্ছে astrocytoma. এটা মেইনলি benign tumor. benign tumor আমরা যখন দেখছিলাম স্পাইনাল কর্ড ependymoma cervical cord is more involvement than thoracic, এখানে thoracic কর্ডটা বেশি ইনভলভমেন্ট হয় অ্যাস্ট্রোসাইটোমাতে, এবং ইরেগুলারলি ইনহ্যান্সড হয় মার্জিন বরাবর অ্যাস্ট্রোসাইটোমা। আমরা জানি যে এপিন্ডাইমোমা হচ্ছে এপিন্ডাইমাল সেল অরিজিন, যেটা থাকে হচ্ছে সেন্টারে, কারণ সেন্ট্রাল ক্যানেলেই কিন্তু এপিডাইমাল সেল থাকে, সো এপিন্ডাইমোমা গুলো হচ্ছে সেন্ট্রাল টিউমার, আর অ্যাস্ট্রোসাইট থেকে আসছে অ্যাস্ট্রোসাইটোমা, সেটা এক্সেন্ট্রিক। সুতরাং এটা আমরা একটা পার্থক্য করতে পারি, অনেক সময় অ্যাস্ট্রোসাইটোমা এবং এপিন্ডাইমোমার ভিতরে আমাদের কনফিউশন লাগতে পারে, সেক্ষেত্রে আমরা পার্থক্য করতে পারবো, যেটা হচ্ছে এক্সেন্ট্রিক পেরিফেরাল লোকেশন, এপিন্ডাইমা হচ্ছে সেন্ট্রাল লোকেশন, এবং ম্যালিগনেন্ট পটেনশিয়ালিটি সাধারণত কম। ব্রেনে যদি কোনো অ্যাস্ট্রোসাইটোমা থাকে তার ম্যালিগনেন্ট পটেনশিয়ালিটি অনেক বেশি থাকে, কিন্তু স্পাইনাল কর্ডে অ্যাস্ট্রোসাইটোমা গুলো ম্যালিগনেন্ট পটেনশিয়ালিটি কম। সুতরাং আপনি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারেন, যদি এটা সার্জারি করা সম্ভব হয়, তাহলে কিন্তু এগুলো প্রগনোসিস ভালো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, এই কারণে আমরা সবসময় অ্যাক্সিয়াল ভিউটা খুব ভালোভাবে খেয়াল করি। এখানে একটা লং সেগমেন্ট T1 ওয়েটেড ইমেজে হাইপো ইন্টেন্সিটি, T2 তে হাইপার ইন্টেন্সিটি, এবং T1 কন্ট্রাস্টে এরকম সিগনিফিকেন্ট কন্ট্রাস্ট ইনহ্যান্সিং কোনো লেশন নাই, এখানে কোনো ক্যাপসাইনও নাই, কোনো সিরিংসও নাই, আমরা যেটা এপিন্ডাইমোমা দেখছিলাম। প্রথমত বলবো এটা একটা ইন্টারমেডুলারি টিউমার, নট এক্সট্রামেডুলারি, ইটস কনফাইন্ড টু দ্য ইন্টারমেডুলারি টিউমার, এবং লং সেগমেন্ট সার্ভাইকাল রিজিয়নে আছে, এবং যদি আমরা অ্যাক্সিয়াল ভিউতে দেখবো, এটা একটা এক্সেন্ট্রিক, সেন্টার থেকে একটু বাইরের দিকে, নট সেন্ট্রিক, যেটা আমাদের এপিন্ডাইমাতে সেন্ট্রিক থাকছিল, এটা হচ্ছে একটা এক্সেন্ট্রিক টিউমার। সো মোস্ট লাইকলি ইটস দ্য স্পাইনাল কর্ড টিউমার, ইটস মোস্ট লাইকলি অ্যাস্ট্রোসাইটোমা। কয়েকটা পার্থক্য আমরা একটু আগে কথা বলে ফেলছি, পার্থক্যগুলো আমি এপিন্ডাইমা থেকে অ্যাস্ট্রোসাইটোমা কিভাবে পার্থক্য করতে পারি। সাধারণত যদি বাচ্চা কিডস এর হয়, সেক্ষেত্রে আমরা মনে করবো অ্যাস্ট্রোসাইটোমা, আর ইয়াং অ্যাডাল্টের হলে যদি কোন টিউমার পাই আমরা স্পাইনাল কর্ডে ইন্টারমেডুলারি, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করব এপেন্ডাইমোমা। আচ্ছা, এটাও অনেকটা দেখতে মনে হচ্ছে যে তার এটা মনে হচ্ছে অনেকটা এর মতো এপেন্ডাইমোমার মতো সার্ভাইকাল রিজিয়নে, বাট খেয়াল করে দেখবেন যে এটার একটা T2 ওয়েটেড ইমেজ, যেখানে একটা মিক্সড ইন্টেন্সিটি লেশন, ইরেগুলার লেশনস, নোডুলার, অনেকটা দেখতে পপকর্নের মতো, দেখতে অনেকটা পপকর্নের মতো, পপকর্ন যেমন দেখায় ঠিক তেমনি পপকর্নের মতো দেখতে, সাথে হিমোসারিন ক্যাপও আছে, এবং এটা একটা ভেসেল ম্যালফরমেশন, যাকে বলে আমরা স্পাইনাল ক্যাভার্নোমা। স্পাইনাল ক্যাভার্নোমা, স্পাইনাল ক্যাভার্নোমা হচ্ছে একটা ক্যাভার্নাস ম্যালফরমেশন, একটা ভেসেলের ম্যালফরমেশন, যেখানে দেখা যায় সহজে ব্লিডিং হয়, এই জন্য হিমোসারিন ক্যাপ থাকে, এবং বারবার ব্লিডিং হওয়ার কারণে ফাইব্রোসিস হয়, এই কারণে দেখতে অনেকটা মনে হচ্ছে যেন পপকর্নের মতো ইরেগুলার বর্ডার, যেটা আমরা এপিন্ডাইমার মধ্যে দেখি নাই। এটা একটা পার্থক্য করা যেতে পারে স্পাইনাল ক্যাভার্নোমা থেকে। এবং এক্ষেত্রে কন্ট্রাস্ট দিলে আমরা তেমন কোনো কন্ট্রাস্ট ইনহ্যান্সিং লেশন এখানে পাবো না, যেটা আমরা এপিন্ডাইমার মধ্যে দেখছিলাম, বেশ হোমোজেনাস অর ইনহোমোজেনাসলি সে কন্ট্রাস্ট নিয়েছিল, বাট ক্যাভার্নোমা কন্ট্রাস্ট নিবে না। আচ্ছা, এটা আসলে একটু কঠিন হয়ে যায়, এটা আপনাদের দরকার নাই। এখানে একটা
আমরা দেখতে পাচ্ছি এটা T1 ও এটা একটা হাইপার ইন্টেন্স লেশন, যে কন্ট্রাস্ট ইনহ্যান্সিং লেশন, সাথে আমরা এই পেশেন্টের একটা মানে যখন আমরা স্পাইনাল ডিএসএ করা হয় দেখা গেছে একটা ম্যালফরমেশন ছিল, সো ইটস এ হেমানজিওব্লাস্টোমা। এটা আসলে আপনাদের অত কঠিন হয়ে যাবে, এটা দরকার নাই। তো আমরা মনে রাখবো এইভাবে সহজ করে, যদি সার্ভাইকাল স্পাইনে কোনো ইন্টারমেডুলারি কোনো লেশন থাকে, সার্ভাইকাল স্পাইনাল কর্ডে ইন্টারমেডুলারি কোনো লেশন ইন অ্যাডাল্ট বা ইয়াং অ্যাডাল্ট, আমরা সাসপেক্ট করবো এপিন্ডাইমোমা। যদি ইন কেস অফ কিডস হয় সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করবো অ্যাস্ট্রোসাইটোমা। একেবারে কোনাস মেডুলারিস এবং কর্ডা ইকুইনাতে যদি কোনো টিউমার সাসপিসিয়াস হয় সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা এটাও একটা এপিন্ডাইমোমা, যাকে বলে আমরা মিক্সোপ্যাপিলারি এপিন্ডাইমোমা। এই মিক্সোপ্যাপিলারি এপিন্ডাইমোমা একটা স্পেশাল ভ্যারাইটি অফ এপিন্ডাইমোমা, এই জন্য একে আলাদাভাবে আলাদা একটা এন্টিটি হিসেবে দেখানো হয় যে মিক্সোপ্যাপিলারি এপিন্ডাইমোমা। এটা এপিন্ডাইমার ক্লাসিফিকেশনের বাইরে আলাদাভাবে অনেক সময় উল্লেখ করা হয়ে থাকে। যদি আচ্ছা এটা দরকার নেই যে ফ্লো হোয়েটটা আমরা যেহেতু দেখাইনি হেমানজিওব্লাস্টোমা, তাহলে আমাদের একটু কমন একটু জানলে আমাদের হবে যে এটা টিউমার সাসপেক্ট করতে পারলে। সিরিঙ্গোমাইলিয়া এটা খুব কমনলি আপনি পাবেন। সিরিঙ্গোমাইলিয়া পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে কেপ ডিস্ট্রিবিউশন, যে যুদ্ধ সময় যে বর্ম পড়ে এই ডিস্ট্রিবিউশনে বা এই ডিস্ট্রিবিউশনে তার পেইন অ্যান্ড টেম্পারেচার লস। কারণ সিরিঙ্গোমাইলিয়া হলো একটা ইন্ট্রামেডুলারি ফ্লুইড ফিল ক্যাভিটি এবং এই ফ্লুইড ফিল ক্যাভিটির সেন্ট্রাল ক্যানেলের ঠিক পাশেই থাকে কিন্তু ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। সো এই ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে ইনভলভমেন্টের কারণে শুধুমাত্র পেইন এবং টেম্পারেচার ফাইবারগুলো লস হয়, কিন্তু পোস্ট ট্র্যাক্টটা গল অ্যান্ড বার্ডের পিছনের দিকে থাকে। সো ওইগুলো কিন্তু স্পেয়ার থাকার কারণে এখানে কোনো মানে তার সেন্স অফ পজিশন এবং ভাইব্রেশনটা ইনট্যাক্ট থাকে। এটাকে বলে আমরা ডিসোসিয়েটিভ সেন্সরি লস। দেয়ার ইজ লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার, sparing sense of position and vibration in a cape-like distribution over the upper limbs only. যখন যে সাইটে ইনভলভমেন্ট হবে সে সাইটে আসলে ইনভলভমেন্ট হবে, সেই সাইটে হবে, কারণ মোস্ট অফ দ্য কেসে সিরিঙ্গোমাইলিয়া সার্ভাইকাল স্পাইনে থাকে এবং সেক্ষেত্রে আপার লিম্বে ইনভলভমেন্ট নিয়ে আমাদের কাছে আসে। এটা হতে পারে কনজেনিটালি হতে পারে, যেমন অ্যাসোসিয়েটেড চিয়ারি ম্যালফরমেশনের সাথে, কোনো ম্যালিগনেন্ট টিউমারের সাথে একটা সিরিংস হতে পারে, ট্রমাটিক সিরিংস হতে পারে, ইভেন সাম সিরিংসে কোনো কজ জানা যেতে পারে, ইডিওপ্যাথিক। দিস ইজ এ কনজেনিটাল সিরিংস। কেন বললাম বা কনজেনিটাল সিরিঙ্গোমাইলিয়া? দেয়ার ইজ এ হাইপো ইন্টেন্সিটি, দেখেন একদম সেন্টার বরাবর হাইপো ইন্টেন্সিটি T1 এ, T2 তে হাইপার ইন্টেন্সিটি। আমরা জানি T1 এ হাইপো মানে হচ্ছে ফ্লুইড, পানি সিএস মানে T1 এ কালো দেখায়, দেখেন এটা জাস্ট সিএসএফ লাইক ইন্টেন্সিটি, এবং T2 তে সিএসএফ টা থাকে সাদা। সো প্রথমত এটা একটা ইন্টারমেডুলার রিলেশন, দ্বিতীয়ত এটা একদম সেন্টার একটা লেশন, তৃতীয়ত এই লেশনটা সিএসএফ লাইক ইন্টেন্সিটি আছে ইন কেস অফ T1 এবং T2। সো ইটস মোস্ট লাইকলি সিরিঙ্গোমাইলিয়া। দেখেন ইট ইজ স্পাইনাল কর্ড, একটা টিটুয়েটেড সেগমেন্ট, যেখানে সেন্টারই দেখতে পাচ্ছে একটা হাইপার ইন্টেন্সিটি আছে, মনে হচ্ছে সেন্ট্রাল ক্যানেলটা ডাইলেটেশন হয়ে গেছে। অনেকে ধারণা করতো যে সেন্ট্রাল ক্যানেল ডাইলেটেশনই হয়তো সিরিঙ্গোমাইলিয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় এর মেকানিজমটা ডিফারেন্ট। কিন্তু আলটিমেটলি যে কোনো সিরিংস যখন বড় হয়ে এক্সপান্ড হয়ে সেন্ট্রাল ক্যানেলের সাথে একীভূত হয়ে যায় তখন মনে হবে যেন আসলে সেন্ট্রাল ক্যানেলটা ডাইলেটেশন হয়ে গেছে। এবং একটু ভালোভাবে খেয়াল করে ইনসিডেন্টালি আমরা দেখতে পাচ্ছি যে এই সেরিভেলার টনসিলটা নিচের দিকে হার্নিয়েশন হয়েছে। নর্মালি এই পর্যন্ত কিন্তু ব্রেন ম্যাটেরিয়ালসটা থাকে, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। যখনই এটা নিচের দিকে দেখবেন সেরিভেলার টনসিলটা হার্নিয়েশন হচ্ছে, দিস ইজ চিয়ারি ম্যালফরমেশন অ্যালং উইথ syringomyelia. So it's the congenital syringomyelia. And this is also a syrinx. There is CSF density in T1-aortic image. And in addition, there is also a contrast enhancing lesions in the medulla oblongata. So most likely it's a medullary tumor. সেখান থেকে পরবর্তীতে তার নিওপ্লাস্টিক syringomyelia ডেভেলপ করছে। And this patient presents with history of trauma followed by syringomyelic symptoms.
and MRI showing the CSF-like intensity in the center of the cervical spine. So it's a traumatic syringomyelia. It's another example of syringomyelia. 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 This is also a syringomyelia. This is also a long segment syringomyelia. Long segment syringomyelia. These all are examples of syringomyelia. এখন ইন্টারমেডুলারি যে সমস্ত অন্য যে সমস্ত প্যাথোলজি আছে সেই প্যাথোলজিকে বোঝার জন্য আমরা অনসেট অফ দ্য সিমটম দেখে আমরা অনেক সময় পার্থক্য করতে পারি। যদি অনসেটটা ডেজ টু উইকস হয় সেক্ষেত্রে আমরা সাসপেক্ট, যদি অ্যাব্রাপ্ট অনসেট হয়, খুব সাডেন অনসেট, যে কোনো সাডেন অনসেট মানে ভাস্কুলার ইভেন্ট, স্পাইনাল কর্ড ইসকেমিয়া। যদি ডেজ টু উইকস মনে হয় অনসেটটা, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করব ট্রান্সভার্স মাইলাইটিস, এনএমও, সিস্টেমিক ডিজিজ যেমন এসিডি, শোগ্রেন সিনড্রোম, বেসেটস ডিজিজ। সো একটা পেশেন্টের ইন্টারমেডুলারি কোনো লেশন যখন আমরা পাবো, অবশ্যই পেশেন্ট হিস্ট্রি থেকে খেয়াল করতে হবে আপনার অনসেটটা অ্যাব্রাপ্ট কিনা, ডেজ টু উইকস কিনা, উইকস টু মান্থস কিনা। যদি উইকস টু মান্থস হয়, কোন স্পাইনাল কর্ডে ইন্টারমেডুলারি কোনো লেশন আমরা পাই, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করবো ইটস সাবঅ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন, কোন টিউমার, প্যানিওপ্লাস্টিক, স্পাইনাল আর্টিওভেনাস ফিস্টুলা। এছাড়াও আরো কয়েকটা ফ্যাক্টর দেখে আমরা ডিসিশন দিতে পারি। সবসময় একটা স্পাইনাল কর্ডের এমআরআই দেখেই আপনি বলে দিতে পারবেন না যে এটা এই ডিজিজ। অনেক সময় পেশেন্টের হিস্ট্রি এবং আদার অ্যাসোসিয়েটেড কিছু ফিচার দেখে আমরা অনেক সময় ডিসিশন নিতে হয়, বা অনেক সময় ডিডি বলতে হয়। এটা শর্ট না লং সেগমেন্ট সেটা আমাদের খেয়াল করতে হবে। শর্ট সেগমেন্ট হলে আমরা মনে করবো মাল্টিপল স্ক্লেরোসিস, লং সেগমেন্ট হলে আমরা মনে করবো ট্রান্সভার্স মাইলাইটিস, নিউরোমাইলাইটিস অপটিকা, ইভেন ইসকেমিয়া। এটা ইনভলভমেন্ট ইন দ্য ট্রান্সভার্স প্লেন, ট্রান্সভার্স প্লেন বরাবর ফুল থিকনেস অফ দ্য ট্রান্সভার্স প্লেন ইনভলভমেন্ট হয়েছে কিনা, যদি হয় সেক্ষেত্রে আমরা মনে করবো ইটস ডিউ টু ট্রান্সভার্স মাইলাইটিস। লোকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি অ্যান্টেরিয়রলি থাকে এক ধরনের, পোস্টেরিয়র থাকলে এক ধরনের, সাইডে থাকলে এক ধরনের, লোকেশন অনুযায়ী নির্ভর করবে। সোয়েলিং যদি থাকে তাহলে আমরা মনে করবো ইটস ডিউ টু টিউমার অথবা ট্রান্সভার্স মাইলাইটিস, যেটা ইডেমা করছে। ইনহ্যান্সমেন্ট যদি থাকে তাহলে আমরা মনে করব এটা টিউমার হতে পারে, অথবা ইন সাম ট্রান্সভার্স মাইলাইটিস অনেক সময় ইনহ্যান্সমেন্ট থাকতে পারে। তবে ইনহ্যান্সমেন্ট হলে আমরা সাসপেক্ট করব ইটস ডিউ টু টিউমার। একটু খেয়াল করেন, যদি একটা ট্রান্সভার্স প্লেনের ফুল থিকনেস বরাবর ইনভলভমেন্ট হয় তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারি ইটস ট্রান্সভার্স মাইলাইটিস অথবা নিউরোমাইলাইটিস অপটিকা, যখন ফুল থিকনেস ইনভলভমেন্ট থাকবে। যখন এন্টিরিয়রলি ইনভলভমেন্ট থাকবে এবং মনে হবে একটা স্পেসিফিক ভাস্কুলার টেরিটরি ফলো করছে, তখন আমরা বলতে পারি ইটস ডিউ টু ইসকেমিয়া। মাল্টিপল স্ক্লেরোসিস ইউজুয়ালি পোস্টুরাল ইনভলভমেন্ট থাকে, ভিটামিন বি12 ইউজুয়ালি পোস্টুরাল ইনভলভমেন্ট থাকে। যখন পোস্টুরাল ইনভলভমেন্ট থাকবে তখন আমরা চিন্তা করব আইদার বি12 ডেফিসিয়েন্সি দ্যাট কজেস সাবঅ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন অথবা এমএস। বাট এমএস ক্যান ইনভলভ এট এনি লোকেশন। এটা সাইডে হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু এমএস ইনভলভমেন্ট হতে পারে। তবে এমএস এর লেশনগুলো ইউজুয়ালি শর্ট সেগমেন্ট, পার্শিয়াল লেশন। শর্ট সেগমেন্ট, পার্শিয়াল লেশন হলো এমএস এনি লোকেশন। যদি ফুল থিকনেস হয় সেক্ষেত্রে আমরা ট্রান্সভার্স মাইলাইটিস অথবা নিউরোমাইলাইটিস অপটিকা। নিউরোমাইলাইটিস অপটিকা নিয়ে এতক্ষণ বললাম, এটার সাথে কনফিউশন লাগে আমাদের মাল্টিপল স্ক্লেরোসিসের। ইটস অলসো এ অটোইমিউন ডিমাইলেটিং ডিজিজ showing NMO IgG seropositivity. NMO IgG মানে NMO এর এগেইনস্টে অ্যান্টি NMO একটা অ্যান্টিবডি এখানে পজিটিভ থাকে, যাকে বলে অ্যান্টি অ্যাকুয়াপোরিন 4 অ্যান্টিবডি। এবং এই ডিজিজগুলো কিন্তু আমাদের এশিয়ানদের কিন্তু অনেক বেশি কমন, কিন্তু আমরা কিন্তু অনেকগুলো মিস করে ফেলি। একসময় মনে করা হতো নিউরোমাইলাইটিস অপটিকা শুধুমাত্র অপটিক নার্ভ এবং স্পাইনাল কর্ড ইনভলভমেন্ট হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে না, নিউরোমাইলাইটিস অপটিকা শুধুমাত্র স্পাইনাল কর্ড এবং অপটিক নার্ভ না, এর সাথে সাথে এটা ব্রেনের বিভিন্ন জায়গায়ও ইনভলভমেন্ট হতে পারে। এবং এটা একটা লং সেগমেন্ট ইনভলভমেন্ট হয়, এবং এখানে সোয়েলিং এবং ইনহ্যান্সমেন্ট অফ দ্য অপটিক নার্ভ থাকে বায়োল্যাটারাল। ব্রেন লেশন থাকতে পারে, বাট ব্রেন লেশন গুলো সাধারণত এমএস এর মতো যে সমস্ত লেশন আমরা আগে দেখছি এরকম টিপিক্যাল এমএস এর লেশন না। আর আমরা যেমন দেখছিলাম এমএস এ কর্পাস ক্যালোসাম থেকে ডাউসন ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, আর এইখানে এটাকে বলে আমরা মার্বেল অ্যাপিয়ারেন্স। মনে হয় যেমন মার্বেল পাথর বসালে যেমন থাকে, কর্পাস ক্যালোসাম তো দেখতে অনেকটা মার্বেল পাথরের মতো মনে হয়।
And this is a MRI T2 weighted image sagittal view showing there is a long segment. Definitely, it's a intramedullary pathology. Long segment hyperintensity involving the cervical and part of the dorsal spinal cord, along with hyperintensity of the both optic nerve hyperintensity. So it's more likely neuromyelitis optica. And this is the neuromyelitis optica involving the brain. This is the marble pathor appearance of the brain, corpus callosum. আমরা যেমন এমএস এ দেখছিলাম ডওসন ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, আর এখানে থাকে মার্বেল পাথরের মতো কর্পাস ক্যালোসাম ইনভলভমেন্ট থাকে। And this also a examples of neuromyelitis optica. Acute disseminated encephalomyelitis, এটাও একটা এমএস বা এনএমওর একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আমরা আগের দিন বলছি যে ইটস এ মোনোফেজিক ইনফ্লামেটরি ডিজিজ। ইউজুয়ালি ইয়াং চিলড্রেনের এটা হয় অ্যাকুট ডিসেমিনেটেড এনসেফালোমাইলাইটিস, এবং কোন ভাইরাল কোন ইনফেকশন বা ভ্যাকসিনেশনের পরেই সাধারণত ব্রেন এবং স্পাইনাল কর্ড সিমটম নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করে, তখন তাকে বলে আমরা এডিইএম। ইউজুয়ালি পেশেন্ট হেডেক, ফিভার, কনভালশন এবং অল্টার্ড সেন্সোরিয়াম নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করে, এবং মাল্টিপল জায়গায় আমরা ফাইন্ডিংস পেতে পারি। তবে it's a monophasic disease, not like MS, and it's recovered fully within 4 to 6 weeks. In more than 90% of cases, its prognosis is very good. And this is an example of a long segment, full thickness spinal cord hyperintensity, along with hyperintensity, large confluent hyperintensity over the brain. So, along with bilateral thalamus and pons. Pons, bilateral thalamus, and basal ganglia involvement is very common in case of ADEM. Pons, thalamus, and basal ganglia. আমরা জানি এমএস এ বেসাল গ্যাংলিয়া কখন ইনভলভমেন্ট হয় না, থ্যালামাস ইনভলভমেন্ট কম হয়, পন্সে হতে পারে, বাট পন্টাইন ইনভলভমেন্ট, বেসাল গ্যাংলিয়াক ইনভলভমেন্ট, and bithalamic involvement is very common in ADEM. আর এমএস এর লেশন গুলা ইউজুয়ালি আমরা আগের দিন দেখাইছিলাম যে কর্পাস ক্যালোসাম থেকে ডরসন ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, এবং পন্সের সাধারণত যেখানে রুট এন্ট্রি হয় নার্ভ রুট গুলা, ঠিক সেইখানে ডিমালিনেশনটা থাকে। বাট ইন কেস অফ অ্যাডেম ফুল থিকনেস অফ পন্স ইনভলভমেন্ট হয়। দেখেন এখানে পুরো পন্সটা ইনভলভমেন্ট, বাট ইন কেস অফ এমএস only the root entry of the nerve at the pons is involved in case of MS. And in case of spinal cord, it's one of the 4 common sites for involvement in MS is partial and short segment. Partial short segment at multiple sites. দেখেন এটা partial involvement, short segment. আমরা জানি যে 3 spinal segmenটের কম ইনভলভমেন্ট যখনই হবে তখন সেটাকে আমরা এমএস বলি। And this also examples of MS, যেখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল প্যাসি অপাসিটি, মাল্টিপল ছোট ছোট অপাসিটি আছে, সাথে একটা কন্ট্রাস্ট ইনহ্যান্সিং লেশন আছে। This contrast enhancing lesion indicates it's a acute lesion. সুতরাং একটা অ্যাকিউট লেশন, কিছু ওল্ড লেশন একটা পেশেন্টের মাল্টিপল সাইটে যদি থাকে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ইটস এ মাল্টিপল স্ক্লেরোসিস। ইটস অলসো হাইপার ইন্টেন্সিটি ইনভলভিং posteriorly multiple site short segment, partial, multiple site, and short segment, not more than 3 segment. So it's more likely multiple sclerosis. Transverse myelitis, এই পেশেন্ট গুলো আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক পাবেন, যে হঠাৎ করে একটা পেশেন্ট তার প্যারাপ্লেজিয়া বা কর্ডিপ্লেজিয়া নিয়ে আপনার কাছে আসছে, এবং একটা ডেফিনিট সেন্সরি লেভেল থাকবে পেশেন্টের, তার বাউলে ব্লাডার ইনভলভমেন্ট থাকবে, এবং পেশেন্টের বায়োলেটার প্লান্টার এক্সটেনশন আমরা পেতে পারি, জার্সকুল এক্সাইটেড পেতে পারি আমরা। সো এক্ষেত্রে আমরা সাসপেক্ট করব এটা ট্রান্সভার্স মাইলাইটিস। সাধারণত একটা প্রিভিয়াস ইনফেকশন হিস্ট্রি থাকতে পারেও, আবার নাও থাকতে পারে।
সো এরকম একটা প্রেজেন্টেশনের পেশেন্ট যখন আমাদের কাছে আসবে তখন এমআরআই করে যদি দেখি আমরা তার একটা হাইপার ইন্টেন্সিটি আছে T2 তে, একটা লং সেগমেন্ট ফুল থিকনেস, তখন আমরা সাসপেক্ট করতে পারি ইটস এ ট্রান্সভার্স মাইলাইটিস। ট্রান্সভার্স মাইলাইটিস। একটা ওল্ডার এজ পেশেন্ট 62 ইয়ার্স মেল প্রেজেন্টেড উইথ সাডেন অনসেট অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোম। অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোম, অ্যান্টেরিয়র কর্ডেই থাকে কিন্তু ল্যাটারাল স্পাইনোথ্যালামিক আপনার স্পানো, যেটা আমরা বলি ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কিছু থাকবে, এবং সাথে আমাদের লং ট্র্যাক্টটা থাকবে প্যারামিডাল ট্র্যাক্ট। প্যারামিডাল ট্র্যাক্ট যখন ইনভলভমেন্ট থাকবে তখন আমরা সাসপেক্ট করব ইন ওল্ডার এজ পেশেন্ট যার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, সাডেন অনসেট, তখন আমরা সাসপেক্ট করি স্পাইনাল কর্ড ইসকেমিয়া। এটার যদি আমরা অ্যাক্সিয়াল ভিউ দেখি, অনেকটা দেখতে আউটসাইড লাইক, অনেকটা আউটসাইড লাইক এরকম অ্যাপিয়ারেন্স থাকে। ইন ফ্রন্ট, সামনে, সামনে আউটসাইড আই লাইক অ্যাপিয়ারেন্স in a older age patients with multiple risk factors with anterior cord syndrome until other is proved is spinal cord stroke. যদি এই আউটসাইড সাইনটা পিছনের দিকে থাকে, 50 ইয়ার্স বা মিডল এজ পেশেন্টের একটা গ্রাজুয়াল সেন্সরি লস উইথ সেন্সরি অ্যাটাক্সিয়া নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করে, এমআরআই করে দেখলেন তার পোস্টেরিয়রলি একটা ইন্টারমেডুলারি হাইপার ইন্টেন্স লেশন আছে, এবং আপনি অ্যাক্সিয়াল ভিউতে দেখলেন আউটসাইড লাইক পোস্টেরিয়রলি একটা দুটো লেশন আছে, until the other is proved it's subacute combined degeneration of the spinal cord. It's also example of subacute combined degeneration of the spinal cord. আচ্ছা, এতক্ষণ আমরা এটা নিয়ে কথা বললাম আর কি, এটা নিয়ে আমরা ডিটেইলস আর বলবো না। আচ্ছা, আরেকটা জিনিস আমরা মনে রাখি, যখন ইনভলভমেন্ট অফ বোথ ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে আসে তখন আমাদের প্রাইমারি ডায়াগনোসিস থাকবে মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যাডেম, নিউরোমাইলাইটিস অপটিকা অথবা মেটস। কোনো প্রাইমারি টিউমার আমরা সাসপেক্ট করব না, কারণ একই সাথে ব্রেন এবং স্পাইনাল কর্ডে একই সাথে টিউমার, এটা আনলাইকলি, হতে পারে এটা মেটস, কিন্তু প্রাইমারি টিউমার আমরা কখনো সাসপেক্ট করব না যখন ব্রেন এবং স্পাইনাল কর্ড দুই ক্ষেত্রে আমরা লেশন পাবো। আচ্ছা, এইটা একটা এমআরআই, একটা পোস্ট ট্রমাটিক পেশেন্টের এমআরআই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পাইনাল কর্ডটা টোটালটা সেপারেশন হয়ে গেছে। দেখেন টোটালটা সেপারেটেড, টোটালটাই সেপারেটেড হয়ে গেছে, টোটাল সেপারেশন। This is a traumatic myelopathy, and these are also examples of traumatic myelopathy. Patient gives history of trauma followed by quadriplegia, and MRI showing there is vertebral fracture with compressions of the spinal cord along with dislocation of the vertebra. So it's all are traumatic, post-traumatic myelopathy. It's also example of post-traumatic মায়োপ্যাথি। এই পেশেন্টের একটা ট্রমা হিস্ট্রি ছিল এবং পরবর্তীতে লং টাইম এই আনট্রিটেড অবস্থায় থাকার কারণে তার স্পাইনাল কর্ডটা দেখেন একদম ন্যারোইং হয়ে গেছে, স্পাইনাল কর্ড ইজ ন্যারোড। দিস ইজ এ পোস্ট ট্রমাটিক সিকুইলি। আচ্ছা, এইখানে যদি আমরা একটা লেশন দেখতে পাচ্ছি, একটা লেশন, একটা আমরা লেশন দেখতে পাচ্ছি যেটা T2 ওয়েটেড ইমেজে একটা আইসো ইন্টেন্স একটা লেশন, যেটা মনে হচ্ছে পিছনের মেনিনজেস থেকে অ্যারাইজ হচ্ছে এবং স্পাইনাল কর্ডকে কম্প্রেস করছে, পিছনের মেনিনজেস থেকে অ্যারাইজ হয়ে স্পাইনাল কর্ডে কম্প্রেস করছে, এবং এটা কন্ট্রাস্ট ইনহ্যান্সিং লেশন, ব্রিলিয়ান্টলি কন্ট্রাস্ট ইনহ্যান্সিং লেশন। সো ইটস নট এ ইন্টারমেডুলারি লেশন, ইটস এ এক্সট্রামেডুলারি বাট interthecal lesion, extramedullary but interthecal relation originating from the meninges with brilliantly enhanced lesion. So it most likely spinal meningioma, spinal meningioma, এবং this is a benign tumor. যদি এই ধরনের পেশেন্ট আপনার কাছে আসে স্পাস্টিক কোয়াড্রি আর প্যারাপ্লেজিয়া নিয়ে বা প্যারাপ্যারালাইসিস নিয়ে যদি আসে, এরকম ফাইন্ডিংস পেলে অবশ্যই দ্রুত তাকে সার্জারি করলে তার কিন্তু কমপ্লিট কিউর হবে। This also example of a meningioma. T2 weighted ইমেজে দেখতে পাচ্ছি আমরা একটা extramedullary but intradural originating from the meninges একটা লেশন যেটা কম্প্রেস করে স্পাইনাল কর্ডকে, এবং কন্ট্রাস্ট খুব স্ট্রংলি কন্ট্রাস্ট ইনহ্যান্সিং। সো ইটস এ মেনিনজিওমা। আচ্ছা,
আচ্ছা, এগুলো আপনাদের অত দরকার হবে না। আচ্ছা, হেরামা ডিজিজ একটা আপনাদের আসছিল ডিডিতে, হেরামা ডিজিজ। অনেক সময় দেখা যায় পেশেন্টের এমআরআই তে দেখা যাচ্ছে একটা ইডিওপ্যাথিক হাইপার ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে, এবং যখন আপনি স্ট্রেটিং করবেন তখন অত ভালো বোঝা যাবে না, কিন্তু পেশেন্টকে যদি আপনি বাঁকা করেন, বাঁকা করে এমআরআই করেন, তাহলে দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ডটা মনে হচ্ছে সামনের দিকে সরে আসতেছে। আপনি একটা স্ট্রেট এমআরআই যখন আমরা নর্মালি যেটা করি, সেখানে দেখলেন একটা ইডিওপ্যাথিক হাইপার ইন্টেন্সিটি এবং ন্যারোইং আছে স্পাইনাল কর্ডটা, কিন্তু কোনো ধরনের কোনো লেশন, কোনো মানে এক্সটার্নাল কোনো লেশন যেটা এটা কম্প্রেস করছে এরকম কিছু দেখা যাচ্ছে না। তখন এই পেশেন্টের যদি আপনি ঘাড় বাঁকায় সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং করে যদি এমআরআই করেন, তাহলে দেখতে পাবেন যে কিছু ফ্যাটি টিস্যু পিছন থেকে কম্প্রেস করছে স্পাইনাল কর্ডকে, ফ্যাটি টিস্যু, এবং এবং ক্রনিক এরকম কম্প্রেশনের কারণে বা বারবার ঘাড় বাঁকা এবং সোজা করার কারণে, ক্রনিক কম্প্রেশনের কারণে ইন্টারমেডুলারি কিছু লেশন, অ্যাকচুয়ালি ইটস এ এক্সট্রাথিকাল একটা মাস, এক্সট্রাথিকাল কোনো মানে কজ, যেটা পেশেন্টকে ইন্টারমেডুলারি হাইপার ইন্টেন্সিটি করছে বারবার এরকম, তার ঘর্ষণের কারণে বারবার এরকম একবার ঘাড় সোজা বা বাঁকা করার কারণে তার বারবার কম্প্রেশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, এই কারণে একটা পার্মানেন্ট এটা কিছু চেঞ্জ ডেভেলপ করছে। যে কোনো কম্প্রেসিভ লেশন যদি লং টাইম থাকে, আলটিমেটলি সিগন্যাল চেঞ্জ দেখা যায় ইন্টারমেডুলারি, এবং মনে হয় পরবর্তীতে তা ইন্টারমেডুলারি কোনো লেশন, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটা এক্সট্রামেডুলারি লেশন, মানে লং টাইম থাকার কারণে ইন্টারমেডুলারি সিগন্যাল চেঞ্জ হয়ে যায়, মায়োলোপ্যাথি ডেভেলপ করে, তখন কিন্তু পেশেন্টকে সার্জারি করে কোনো তেমন কোনো লাভ পাওয়া যায় না। এগুলো আপনার দরকার নেই। আচ্ছা, অনেক সময় এই পেশেন্ট আমার কাছে আসছিল যে তার লোয়ার লিম্ব উইকনেস নিয়ে, এবং দিস উইকনেস ওয়াজ ফ্লাকচুয়েটিং, কিছুদিন সে ভালো থাকে আবার হয়। এমআরআই তার কয়েকবার করা হয়েছিল, কিন্তু এমআরআই তে দেখা গেছে যে তেমন কোনো ফাইন্ডিংস পাওয়া যায় না। শুধুমাত্র যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এই টিটুয়েটের সেগমেন্টের ঠিক স্পাইনাল কর্ডের ঠিক পিছনে এরকম ডট 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 অনেক লং সেগমেন্টে এরকম কালো কালো কিছু জিনিস দেখা যায়, এটাকে বলে আমরা ফ্লোভয়েড। নর্মালি যখন আমরা এমআরআই করি, তখন ভেসেল দিয়ে যে ব্লাডটা যায়, সেই ব্লাডটা ফ্লোয়িং থাকার কারণে একটা কাট সেকশনে ওরকম ফ্লোটা বোঝা যায় না। কিন্তু যখন ভেসেল যদি কোনো অ্যানোম্যালি থাকে, বা ভেসেলের ফ্লো যদি বেশি থাকে, বা ভেসেলের কোনো যদি অ্যানোম্যালি থাকে, সেক্ষেত্রে আমি যদি একটা সেকশনেই কিন্তু এই ব্লাডের ফ্লোটা দেখতে পারি, এটাকে বলে আমরা ফ্লোভয়েড। এবং যখনই এরকম ফ্লোভয়েড থাকে, তখন আমরা চিন্তা করি কোনো ভাস্কুলার ম্যালফরমেশন আছে কিনা। তখন এই পেশেন্টগুলো আমরা ডিএসএ করি, স্পাইনাল ডিএসএ করে দেখা গেছে তার একটা ভাস্কুলার ম্যালফরমেশন আছে, তার আর্টেরিওভেনাস ফিস্টুলা আছে। সো এটা দেখে আমরা বুঝতে পারবো যে একটা পেশেন্টের প্যারা বা কোয়াড্রিপ্যারালিসিস যদি নিয়ে আসে, আপনি এমআরআই করে দেখবেন টোটালটা নর্মাল, কোনো ফাইন্ডিংস নাই, কিন্তু পিছনের দিকে যদি এরকম ফ্লোভয়েড দেখতে পান, তাহলে অবশ্যই আপনি সাসপেক্ট করতে হবে এটা স্পাইনাল এভিএম কিনা। এই পেশেন্টের একই রকম, এটা একটা এভিএম এর এক্সাম্পল। যেমন এই পেশেন্টের এমআরআই তে দেখেন যে পিছন দিকে ডট ডট অনেকগুলো কালো কালো ডট ডট, দিস কল ফ্লোভয়েড, this fluid is nothing but due to arteriovenous malformation. আচ্ছা, এতক্ষণ আমরা ইন্টারমেডুলারি লেশন বললাম, এখন আমরা আসছি ইন্টারমেডুলারি বাইরে এক্সট্রামেডুলারি, এবং যাকে বলি আমরা এক্সট্রাথিকাল, সেটা অরিজিন হতে পারে স্পাইন বোনস থেকে, হতে পারে লিগামেন্ট থেকে, হতে পারে ডিস্ক থেকে, হতে পারে। এর ভিতরে সবচেয়ে কমন হচ্ছে স্পাইনাল টিবি ইন এ ডেভেলপিং কান্ট্রি লাইক আওয়ার বাংলাদেশ। স্পটস ডিজিজ অর টিউবারকুলার স্পন্ডিলাইটিস, অলসো কল্ড স্পটস ডিজিজ, যেখানে ভার্টিবাল বডি অস্টিওমাইলাইটিসের সাথে ইন্টারভার্টিবাল ডিস্কাইটিস হয় ফ্রম টিউবারকুলোসিস। সাথে পেশেন্টের প্রিভিয়াস একটা তার চেস্ট টিবি হিস্ট্রি থাকতে পারে, নাও থাকতে পারে। তবে স্পাইনাল টিবি গুলো ইউজুয়ালি হেমাটোজেনাস স্প্রেড হয়। সাধারণত যে প্লেক্সাস থাকে, ব্যাটসন প্লেক্সাস, ভেনাস প্লেক্সাস, সেই প্লেক্সাসের মাধ্যমেই কিন্তু স্পাইনাল টিবিটা চলে আসে। এবং মাস্কুলোস্কেলেটাল যত ধরনের টিবি আছে, এর 50% হচ্ছে ডিসকাইটিস অ্যান্ড অস্টিওমাইলাইটিস অফ দ্য স্পাইন। মাস্কুলোস্কেলেটাল টিবি 50% কিন্তু স্পাইনাল টিবি। পেশেন্ট ইউজুয়ালি ব্যাক পেইন,
প্যারাপ্লেজিয়া or quadriplegia, কিছু ডিফর্মিটি, কাইফোটিক or গিব্বাস ডিফর্মিটি, এবং সাম কনস্টিটিউশনাল সিমটমস যেমন ফিভার, ওয়েট লস, এগুলো অনেক সময় কনস্টিটিউশনাল সিমটমগুলো নাও থাকতে পারে বা অল্প থাকতে পারে। সাধারণত পায়োজেনিক মেনিনজাইটিস, পায়োজেনিক অস্টিওমাইলাইটিস হলে এই কনস্টিটিউশনাল সিমটমগুলো অনেক বেশি থাকে, বাট স্পাইনাল টিবিতে এই কনস্টিটিউশনাল সিমটমস যেমন ফিভার, ওয়েট লস এগুলো তুলনামূলক কম থাকে। মেইনলি পেশেন্ট প্রেজেন্ট করে প্যারা ওর কোয়াড্রিপ্লেজিয়া, যেটা সাব অ্যাকুট অর ক্রনিক অনসেট, সাথে গিব্বাস বা কাইফোটিক ডিফর্মিটি থাকতে পারে। স্পাইনাল এমআরআই করে আমরা কিভাবে স্পাইনাল টিবি ডায়াগনোসিস করতে পারি? T1 এ আমরা হাইপোইন্টেন্স ম্যারো পেতে পারি, ইন অ্যাডজেসেন্ট ভার্টিব্রাতে হাইপোইন্টেন্স ম্যারো। T2 তে হাইপারইন্টেন্স ম্যারো, ডিস্ক এবং সফট টিস্যু ইনফেকশন আমরা T2 তে খুব ভালোভাবে বুঝতে পারবো। কন্ট্রাস্ট দিলে আমরা ম্যারো, সাবলিগামেন্টাস, ডিসকাল এবং ডুরাল ইনহ্যান্সমেন্ট আমরা পেতে পারি। যেখানে যেখানে ইনভলভমেন্ট আছে সেখানে সেখানে ইনহ্যান্সমেন্ট আমরা কন্ট্রাস্ট দিলে পেতে পারি। প্যারাস্পাইনাল কালেকশনস গুলো আমরা পেতে পারি, এবং এটা ইউজুয়ালি ওয়েল সার্কামস্ক্রাইব থাকে, যার একটা সেন্টারে একটা ফ্লুইড সেন্টার থাকে এবং ওয়েল ডিফাইন্ড ইনহ্যান্সিং মার্জিন থাকে। মার্জিনটা ইনহ্যান্স থাকে যদি আমি কন্ট্রাস্ট ইউজ করে থাকি। সুতরাং প্যারাস্পাইনাল কালেকশন যদি একটা পেশেন্টের থাকে, সাথে এই এমআরআই ফিচার গুলো থাকে, তাহলে আমাদের দেশের জন্য আমরা স্পাইনাল টিবি সাসপেক্ট করব সবার প্রথমেই। স্পাইনাল টিবির প্যাটার্ন অফ ইনভলভমেন্ট, একটা হলো প্যারাডিসকাল ইনভলভমেন্ট, মোস্ট কমন হচ্ছে প্যারাডিসকাল ইনভলভমেন্ট। দিস ইজ দ্য প্যারাডিসকাল ইনভলভমেন্ট। ইনভলভ যেটা এই ডিস্কের সাথে সাথে তার অ্যাডজেসেন্ট যে ভার্টিব্রা আছে সেই ভার্টিব্রার বডিতেও ইনভলভ করে। দিস ইজ দ্য প্যারাডিসকাল, দ্য মোস্ট কমন। সেকেন্ড হচ্ছে সেন্ট্রাল, অনেক সময় সেন্ট্রাল পোর্শনস অফ দ্য ভার্টিব্রাল বডি এটা ইনভলভমেন্ট হতে পারে, যেখানে ডিস্ক স্পেস অনেক সময় ইন্ট্যাক্টও থাকতে পারে। সাধারণত এরকম বডিতে ইনভলভমেন্ট হলে আমাদের কিন্তু খুব কনফিউশন হয়ে যায় সেকেন্ডারিসের সাথে। অ্যান্টিরিয়রলি ইনভলভমেন্ট হতে পারে, অ্যান্টিরিয়র মার্জিনস অফ অ্যান্টিরিয়র লংজিটুডিনাল লিগামেন্ট বরাবর, ঠিক অ্যান্টিরিয়রলি, শুধুমাত্র অ্যান্টিরিয়রলি অনেক সময় ইনভলভমেন্ট থাকতে পারে, কোনো ডিস্কাইটিস নাও হতে পারে, বা কোনো স্পাইনাল কর্ড ইনভলভমেন্ট না হয়েও কিন্তু শুধু অ্যান্টিরিয়রলি অ্যান্টিরিয়র লংজিটুডিনাল লিগামেন্ট এবং প্রিভার্টিব্রাল টিস্যুতে ইনভলভমেন্ট হয়েও টিবি, স্পাইনাল টিবি আমাদের কাছে আসতে পারে। পোস্টেরিয়র এলিমেন্টস ইনভলভমেন্ট লিস্ট কমন। সাধারণত পেডিকালস ইনভলভমেন্ট যদি হয় সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করি ইটস ডিউ টু ম্যালিগনেন্সি। পেডিকালস ইনভলভমেন্ট হলে এটাকে আমরা ম্যালিগনেন্সি সাসপেক্ট করি। তবে টিবি পোস্টেরিয়রলি ইনভলভমেন্ট হতে পারে, পোস্টেরিয়র কলামেও, কিন্তু পোস্টেরিয়র যে এলিমেন্টস আমাদের ডেনিস কলাম, সেই ডেনিস কলামে পোস্টেরিয়রলিও কিন্তু ইনভলভমেন্ট হতে পারে এন টিবি। সুতরাং টিবি কিন্তু সব জায়গায় হতে পারে। সুতরাং একটা আমাদের দেশের পার্সপেক্টিভে এরকম স্পাইনাল কর্ডের কোনো লেশন, সাথে পেশেন্টের প্যারা অর কোয়াড্রিপ্যারেসিস, সাথে ফিভার ছিল, আমরা টিবি সবার আগে সাসপেক্ট করব। This is a paradiscal involvement. The disc is involved along with involvement of the upper and lower portion of the body of the vertebra that adjacent to the disc. This is the central involvement. That is only the disc body involved. Only the body of the vertebra is involved here. No discitis, no anterior ligament involvement. Only body is involved. It's very tough decision for a radiologist or a neurologist or neurosurgeon. যেটা আসলে সেন্ট্রাল টিবি যেটা সেন্ট্রাল ইনভলভমেন্ট যখন করে। অন দিস অ্যান্টিরিয়র ইনভলভমেন্ট, অ্যান্টিরিয়র স্পাইনাল লিগামেন্ট এবং প্রিভার্টিব্রাল টিস্যুতে ইনভলভমেন্ট হতে পারে উইদাউট ইনভলভিং দ্য ডিস্ক অর বডি অফ দ্য ভার্টিব্রা। অ্যান্ড পোস্টেরিয়র কলাম involvement is least common in case of tuberculosis, but it can happen. Location is very important in TB. The most common locations of spine TB is dorsal spine. 42 to 50% involvement is in the over the dorsal spine, followed by lumbar spine, dorsolumbar spine, cervical spine, cervicodorsal. So যে কোনো জায়গায় ইনভলভমেন্ট হতে পারে, তবে লোয়ার সেগমেন্ট ইজ লাম্বোসাইকেল ইনভলভমেন্ট ইজ লিস্ট কমন, মোস্ট কমন হচ্ছে ডরসাল। সো সাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। And this is a MRI sagittal view, both T1 and T2, showing there is destruction of there is discitis with destructions of the adjacent vertebra, that is paradiscal involvement, along with prevertebral soft tissue shadow,
with compressions of the spinal cord, from the lesion. সুতরাং ডিসকাইটিস আছে, অ্যাডজেসেন্ট ভার্টিব্রাল বডিতে ইনভলভমেন্ট আছে, প্রিভার্টিব্রাল অ্যাডজেসেন্ট লঙ্গিসাল লিগামেন্ট ইনভলভমেন্ট আছে, এবং এইটা এক্সটেনশন হয়ে স্পাইনাল কর্ডকে কম্প্রেশন করছে। সো ইটস এ সিএনএস টিবি বা পটস ডিজিজ। It's also an example of Pott's disease in the form of paradiscal involvement involving the discs and adjacent vertebra and destruction of the vertebra, along with disc space is narrowed, disc space is destroyed. So it's also example of tubercular spondylodiscitis. And these also examples of anteriorly involvement Pott's disease, along with involving some parts of his body adjacent to the involved anterior prevertebral shadow. And this also a cervical TB, cervical spine TB. There is disc involvement with adjacent vertebral body involvement, prevertebral soft tissue shadow, and compression of the cervical spinal cord. It's also a Pott's disease. And this is a lumbar spine Pott's. It's very uncommon. There is involvement, this paradiscal involvement of this paradiscal type of spine TB. It's also a paradiscal along with some anterior prevertebral shadow involvement of the Pott's disease. It's also are examples of Pott's disease. এখন টিউবারকুলার স্পন্ডাইলাইটিস এবং পায়োজেনিক স্পন্ডাইলাইটিসের ভিতরে আমাদের কিছু কনফিউশন হতে পারে মাঝে মাঝে, এবং কারণ এবং এটাকে খুব সহজেই আমাদেরকে করতে হবে। অনেক সময় আমাদের দেখা যায় যে এমআরআই করে আমরা বুঝতে পারি না, সেক্ষেত্রে আমাদের টিস্যু ডায়াগনোসিসে হেল্প করবে। তবে হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। Para and interspinal abscess is very common in case of tubercular spondylitis, but not in pyogenic case. Abscess wall is thin and smooth, but thick and irregular in case of pyogenic, thin and smooth in case of tuberculosis. Post-contrast paraspinal abnormal signal sign. Here margins are well defined, but here margins are ill defined. Vertebral body. টিবিতে সাধারণত মাল্টিপল ভার্টিব্রাল বডি ইনভলভমেন্ট হতে পারে, বাট পায়োজেনিক ক্ষেত্রে শুধুমাত্র দুইটার কম ভার্টিব্রাতে ইনভলভমেন্ট হবে। মাল্টিপল ভার্টিব্রাতে ইনভলভমেন্ট হলে এটাকে আমরা পায়োজেনিক বলবো না, সেটাকে আমরা টিউবারকুলাস বলবো। ইউজুয়ালি থোরাসিক স্পাইন সবচেয়ে মোস্ট কমন ইন কেস অফ টিবি, বাট লাম্বার স্পাইন ইজ মোর কমন ইন কেস অফ পায়োজেনিক। Intervertebral discs, there is mild destruction or spread, but disc involvement is more pronounced in case of pyogenic spondylitis. সুতরাং টিউবারকুলাসে ডিস্ক ইনভলভমেন্ট হয় বাট মাইল্ড, বাট পায়োজেনিক হবে সবচেয়ে বেশি। আর যদি কোনো সেকেন্ডারি থাকে সেক্ষেত্রে ডিস্ক ইনভলভমেন্ট ইউজুয়ালি হয় না। টিউবারকুলার সাথে আমরা নিওপ্লাস্টিক বা ম্যালিগনেন্সির পার্থক্য করতে পারি। আমরা মনে রাখি একটা গুড ডিস্ক ব্যাড নিউজ, ব্যাড ডিস্ক গুড নিউজ। যদি পেশেন্টের ডিস্কটা ভালো থাকে, ডিস্ক ইনভলভমেন্ট কম থাকে, পেডিকলস এবং এন্ড প্লেট ইনভলভমেন্ট বেশি থাকে, তাহলে আমরা মনে করব ইটস নিওপ্লাস্টিক। আর যদি ডিস্ক ইনভলভমেন্টটা খুব বেশি থাকে সেক্ষেত্রে আমরা পায়োজেনিক, আর যদি একটু থাকে কম থাকে মাইল্ড থাকে বা পরবর্তীতে স্প্রেড করে সেক্ষেত্রে আমরা মনে করব ইটস টিউবারকুলার। সো গুড ডিস্ক ব্যাড নিউজ অ্যাজ ইট ইজ ম্যালিগনেন্ট, ব্যাড ডিস্ক ইজ গুড নিউজ অ্যাজ ইট ইজ বিনাইন, ইজ আইদার পায়োজেনিক অর টিউবারকুলার। এটা একটা স্যাজেটাল T1 ওয়েটেড এবং T2 ওয়েটেড ইমেজ এ এবং বি, যেখানে দেখা যাচ্ছে there is destruction of the vertebral body. Vertebral body is totally destructed with compression. কোনো প্রিভার্টিব্রাল ওরকম কোনো শ্যাডো বা সফট টিস্যু সোয়েলিং ওরকম নাই। সো মোস্ট লাইকলি ইটস এ মেটাস্ট্যাটিক, ইটস এ নিওপ্লাস্টিক অরিজিন, নট এ Pott's disease, it's a metastatic disease. আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি বোথ T1 and T2 ওয়েটেড ইমেজে
এখানে আমরা দেখতে পাচ্ছি হাইপার ইন্টেন্স কিছু লেশন আমরা দেখতে পাচ্ছি। হাইপার ইন্টেন্স লেশন T2 কন্ট্রাস্ট ইনহ্যান্সিং লেশন T2 তে আমরা এখানে দেখতে পাচ্ছি বডিতে ইনভলভমেন্ট, মেইনলি বডিতে ইনভলভমেন্ট, বাট ডিস্ক স্পেস আর নরমাল, অল দ্য ডিস্ক স্পেস আর নরমাল, বাট বডিতে এখানে দেখছি হাইপোডেন্সিটি, এখানে হাইপার মিক্সড ইন্টেন্সিটি এবং কন্ট্রাস্টে কন্ট্রাস্ট ইনহ্যান্সিং, সাথে এন্ড প্লেট এবং পেডিকলস ইনভলভমেন্টও আছে যেখানে ইনহ্যান্সমেন্ট হচ্ছে। সো মোস্ট লাইকলি এটাও একটা সেকেন্ডারিজ। এখানে দেখেন যে কোনো প্রিভার্টিবাল কোনো শ্যাডো নাই, ভার্টিবাল বডির টোটালটি ডিস্ট্রাকশন হয়েছে, ডিস্ক স্পেস ইজ নর্মাল, ডিস্ক স্পেস ইজ নর্মাল, ভার্টিবাল বডি ইজ টোটালি distracted and compressing the spinal cord, and so it most likely secondary, not POTS. এখানেও দেখেন ভার্টিবাল বডি ইজ ইনভলভড, হাইপো ইন্টেন্স ইন T1, T2 তে আমরা দেখছি হাইপার বা আইসো, and contrast is enhanced, এবং এখানে কন্ট্রাস্ট গুলো আমরা দেখতে পাচ্ছি পেডিকলস এবং পোস্টো সেগমেন্ট ইনভলভমেন্ট আছে, এবং বাট ডিস্ক স্পেস ইজ নর্মাল, বোথ দ্য ডিস্ক স্পেস ইজ নর্মাল, only vertebral body is involvement and end plate is involved, the pedicles are involved, contrast is enhanced, no perivertebral shadow soft tissue, so it's mates. It's also example of secondaries. These all are examples of secondaries. এটাও দেখেন শুধুমাত্র ভার্টিবাল বডিতে ইনভলভমেন্ট আছে, কিন্তু তার ডিস্ক স্পেস নরমাল, প্রিভার্টিবাল কোনো সফট টিস্যু নাই, মোস্ট লাইকলি ইটস এ সেকেন্ডারিজ, ইটস অলসো এ সেকেন্ডারিজ। There are multiple vertebral bodies are involved, most likely it's a secondaries, the disc space are normal, but there is no myelo or radiculopathy, only vertebral bodies are involved. These are also examples of secondaries, multiple secondaries. অনেক সময় এই সমস্ত লেশনের ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা ট্রিটমেন্ট শুরু করার আগে পেশেন্টের আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করতে পারি। এই পেশেন্টের ক্ষেত্রে যেমন আমাদের একটা কনফিউশন ছিল, এই পেশেন্টরা আমাদের কাছে আসছিল যখন, তখন এই সিনারিও যখন আমরা দেখছি যে পেশেন্টের দেখলে আমরা তার পোস্টোরলি একটা সফট টিস্যু শ্যাডো আছে, অনেক বড় সফট টিস্যু শ্যাডো, এবং এখানে ডিস্ক ইনভলভমেন্ট আছে, কিন্তু বডিও ইনভলভমেন্ট আছে, ভার্টিবাল বডি এবং ডিস্ক ইনভলভমেন্ট, এবং পোস্টোরলি একটা সফট টিস্যু শ্যাডো ছিল, বাট প্রিভার্টিবাল কোনো শ্যাডো, ওরকম সিগনিফিকেন্ট প্রিভার্টিবাল কোনো শ্যাডো ছিল না। এখানে ডিস্ক স্পেসটা নরমালি ছিল, বডিতে ইনভলভমেন্টটা বেশি, ডিস্ক স্পেস নরমাল, নো সিগনিফিকেন্ট প্রিভার্টিবাল শ্যাডো, বাট দেয়ার সাম পোস্টো সেগমেন্টে বা পোস্টো কলামে কিছু লেশন ছিল, পোস্টো কলামে কিছু কন্ট্রাস্ট মানে রিং ইনহ্যান্সিং কিছু মার্জিন ইনহ্যান্সিং কিছু লেশন ছিল পিছনের দিকে। তো বরাবরই আমাদের দেশের পার্সপেক্টিভে পেশেন্টকে চিন্তা করে টিবির ওষুধ দেওয়া হয়েছিল, বাট পেশেন্টের রেসপন্স হচ্ছিল না, বরং পেশেন্ট দিন দিন খারাপ হচ্ছিল। পরে এই পেশেন্টের আমরা সিটি গাড়ির এফএনই করছিলাম, সিটি গাড়ির এফএনসি করার পর দেখা গেছিল তার ভার্টিবাল দেখেন পেডিকালটা ইনভলভমেন্ট হয়েছে, পেডিকাল ইজ ডিস্ট্রাক্টেড, হুইচ ইজ ভেরি আনকমন ইন কেস অফ টিবি, এবং এইখান থেকে টিস্যু নিয়ে আমরা বায়োপসি করে দেখলাম ইটস ইউইং সার্কোমা। আমরা সবাই জানি সার্কোমা বা ইং সার্কোমা হচ্ছে বিভিন্ন বোনসের বিভিন্ন জায়গায় একটা ডিজিজ, স্পাইনের ইং সার্কোমা ইজ আ রেয়ারেস্ট, বাট দিস পেশেন্টস was a Ewing sarcoma involving lumbar spine. And this also examples, there is a destruction of the vertebral cervical spine with compression of the cervical spinal cord, and contrast is enhanced, no prevertebral shadow, the disc space is normal, most likely it's secondaries. It's also example of secondaries. সো আমরা এতক্ষণ যা স্পাইন নিয়ে কথা বললাম, এর মুদ্রা কথা হলো কি, কিছু কিছু ক্ষেত্রে স্পাইনাল কর্ডের ডিজিজ গুলার ক্লিনিক্যাল ফিচার গুলো ওভারল্যাপ করে। সুতরাং আমাদের দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টই যে এমএস বলেন, ট্রান্সভার্স মাইলাইটিস বলেন, বা কোনো টিউমার বলেন, প্যারাপ্লেজিয়া বা কর্ডিপ্লেজিয়া নিয়ে বা সেম ক্লিনিক্যাল ফিচার আমাদের কাছে
নিয়ে আসতে পারে। সুতরাং আমাদের ক্লিনিক্যাল ফিচার দিকে অনেক সময় আমরা নাও বুঝতে পারি। সেক্ষেত্রে আমরা দেখব মোড অফ অনসেটটা কেমন। মোড অফ অনসেট ইজ ভেরি ক্রুশিয়াল, এবং এই মোড অফ অনসেট এবং ক্লিনিক্যাল হিস্ট্রি দিয়ে আমি একটা ডায়াগনোসিস, কিন্তু একটা প্রভিশনাল ডায়াগনোসিস আমি তৈরি করে নেব। এবং এমআরআই, তখন আমার এই প্রভিশনাল ডায়াগনোসিসকে এস্টাবলিশ করার জন্য আমি এমআরআই করব, এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো এক্সক্লুড করার আমি চেষ্টা করব। এবং একটু আগে আমরা যেগুলো কথা বলছিলাম, যে যদি পেশেন্টের ইয়াং চিলড্রেন, অল্প বয়স, ইন্টারমিডিয়ারি কোনো টিউমার, সার্ভাইকাল কর্ড, আমরা অ্যাস্ট্রোসাইটোমা, যদি ইয়াং অ্যাডাল্ট বা অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে এপিন্ডাইমোমা, যদি সামনের সেগমেন্ট ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে স্পাইনাল কর্ড ইসকেমিয়া যদি অ্যাকুট অনসেট হয়, পিছনের সেগমেন্ট ইনভলভমেন্ট হলে আমরা সার্ভাইকাল কম্বাইন্ড ডিজেনারেশন অথবা এমএস, যদি লং সেগমেন্ট ইনভলভমেন্ট হয় তাহলে আমরা ট্রান্সভার্স মাইলাইটিস বা নিউরোমাইলাইটিস অপটিকা, মাল্টিপল সেগমেন্ট, শর্ট সেগমেন্ট ইনভলভমেন্ট হলে সেক্ষেত্রে আমরা মাল্টিপল স্ক্লেরোসিস আমরা চিন্তা করব। এবং অবশ্যই আমাদেরকে মাঝে মাঝে অবশ্যই আমাদের হিস্টোপ্যাথোলজির হেল্প নেওয়া লাগতে পারে। অনেক সময় আমাদের কনফিউশন হতে পারে ইমেজিং দিয়ে। সুতরাং সেক্ষেত্রে আমাদের হিস্টোপ্যাথোলজির স্কোপ থাকলে হিস্টোপ্যাথোলজি করে কনফার্ম হয়ে আমরা কনফিউজ কেসে অবশ্যই ট্রিটমেন্ট করব। And that's all for MR of the spine. আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা এমআরআই স্পাইন নিয়ে? কারো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন গুলো নিতে পারি, কারণ আমরা এরপরে অন্য সেশনে চলে যাবো আর কি। এনি কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম স্যার, আমরা যে আহ, আমরা ভার্টিক্যাল বডিগুলা যে আমরা স্যার আইডেন্টিফাই করব L4 L5 অথবা স্যার যে আমরা সার্ভেকে 6 7, এটা কি স্যার কোনো ল্যান্ডমার্ক দেখে আলাদা করা যাবে স্যার, নাকি স্যার? এটা আপনাকে যে কোনো উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে আপনাকে কাউন্ট করতে হবে আর কি। ওরকম ল্যান্ডমার্ক আসলে বোঝা যায় না এভাবে। আপনাকে আইদার উপরে উপরে কোনো সিনারি দেওয়া, উপরে কোনো সেকশন দেওয়া থাকলে যে সার্ভাইকাল থেকে উপর থেকে নিচে আসতে পারেন, অথবা নিচের কোনো স্যাক্রো লাম্বোস্যাক্রাল থাকে, নিচ থেকে আপনি উপর থেকে কাউন্ট করতে পারেন আর কি। কিন্তু ওরকম স্পেসিফিক আপনি যদি একটা মাঝখানে সেগমেন্ট দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে। সাধারণত পরীক্ষাতে এই কাজটা করে, এই কাজটা করা একদম ঠিক না, কারণ এটা কখনো কেউ বলতে পারবে না যে কোন সেগমেন্টে আছে। কারণ ভার্টিক্যাল বডিগুলো অনেকটা অনেক সময় একই রকম দেখা যায়, থোরাসিক 4 থোরাসিক 5 একই রকমই থাকে। সো এরকম কিন্তু বোঝা যায় না। সেক্ষেত্রে আপনাকে আইদার উপর থেকে দিবে অথবা নিচ থেকে দিবে, এটা আইডিয়াল। কিন্তু পরীক্ষার সময় দেখা যায় যে অনেক সময় মাঝখান থেকে একটা সেগমেন্ট দিয়ে দেয়, তখন খুব কঠিন হয়ে যায় আর কি। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, যে বললেন যে স্যার সিরিঙ্গোমাইলিয়াতেও স্যার আমরা স্পাইনাল কর্ডে হাইপার ডেনসিটি পেতে পারি, এবং স্যার এডেমেও আমরা স্যার এরকম পেতে পারি, তাহলে স্যার এটা কি স্যার হিস্ট্রি দেখে আলাদা করতে হবে নাকি স্যার? এমনি দেখেন সিরিংসে কিন্তু একদম সেন্ট্রাল ক্যানেলটা মনে হয় ডাইলেটেশন, একদম সেন্ট্রাল ক্যানেল। আর অ্যাডেমে কিন্তু ফুল সেগমেন্ট, একদম ফুল সেগমেন্ট ইনভলভমেন্ট হবে, নট অনলি দ্য স্পাইনাল ক্যানেল, দ্য ফুল সেগমেন্ট। আর সিরিংসটা মনে হবে যে সার্ভাইকাল কর্ডে ইউজুয়ালি থাকে, এবং একদম মনে হয় সেন্ট্রাল ক্যানেল যেটা ছিল সার্ভাইকাল স্পাইনাল কর্ডে, সেই সেন্ট্রাল ক্যানেলটা ডাইলেটেশন হয়ে গেছে আর কি। থ্যাংক ইউ। আর সিএসএফ লাইক ইন্টেন্সিটি থাকবে সিরিংসে, কিন্তু অ্যাডেমে তো এরকম সিএসএফ লাইক ইন্টেন্সিটি থাকবে না। থ্যাংক ইউ স্যার। একটা প্রশ্ন আসছে স্যার চ্যাট বক্সে, এমডি দেলোয়ার হোসেন স্যার, উনি জানতে চেয়েছেন স্যার পটস ডিজিজ ডায়াগনোসিসের জন্য ডেফিনিটিভ টেস্ট কি? সিটি গাইডেড এফএনএসি, সিটি গাইডেড এফএনএসি। Any question?
স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, বলবো স্যার? হ্যাঁ বলেন। স্যার গতদিন একটা প্রশ্ন বলেছিলেন স্যার, আমাদের যে ইনফারশন বা হেমোরেজটা আমরা, হেমোরেজ না স্যার, ইনফারশনটা এমসিএ টেরিটরি বরাবর দেখার জন্য, মানে টেরিটরি উল্লেখ করে করার জন্য। ইনফারকশন, হ্যাঁ। আর আরেক জায়গায় স্যার বলছিলেন যে কর্টিক্যাল ইনফার্ক্ট, স্যার এই দুইটার মধ্যে কি স্যার কোনো পার্থক্য আছে স্যার? না এখন কর্টিক্যাল তো আপনি ধরেন এমসি এর কর্টিক্যাল না এসি এর কর্টিক্যাল না পিসি এর কর্টিক্যাল, সেটা আপনি উল্লেখ করতে পারেন যে এটা হচ্ছে মানে এমসিএ, রাইট এমসিএ কর্টিক্যাল। কারণ দেখা যায় যে এমসিএ কিন্তু আবার কর্টিক্যাল হতে পারে বা ডিপ পারফোরেটিং ব্রাঞ্চ হতে পারে। সুতরাং আপনাকে সেভাবে করতে হবে যে এটা কর্টিক্যাল ব্রাঞ্চ হয়েছে না, আপনি টেরিটরি ফলো বলবেন, এরপরে আপনি যদি এক্সট্রা বলতে চান যে কর্টিক্যাল না ডিপ ব্রাঞ্চ, সেটা আপনি বলতে পারেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এর আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আমাদের নেক্সট সেশনে যেতে পারি আর কি। কোনো কোশ্চেন আছে কিনা? No question. So this is our last session of the last day. CT abdomen and CT chest. Abdomen actually a magic box. Actually CT scan দিয়ে আমরা অ্যাবডোমেনের সলিড অর্গানের প্যাথোলজি গুলো ভালোভাবে বুঝতে পারি, বাট গার্ড প্যাথোলজি বোঝার জন্য অবশ্যই আমাদের ইনভেসিভ প্রসিডিউর গুলো হেল্প করে। সিটি স্ক্যান গার্ড রিলেটেড প্যাথোলজি একটু কম হেল্প করে আমাদেরকে, but modern technology including MRI can help, but solid organ pathology can be easily detected by CT scan. CT scan is the X-ray technique, আমরা সবাই জানি। তো আমরা এক্স-রে তে যখন দেখি, একটা অ্যাবডোমিনের এক্স-রে যখন আমরা দেখি, কিছু সাইট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই সাইটগুলো আমরা ভালোভাবে খেয়াল করি। দিস ইজ দ্য রাইট কোস্টোফেনিক অ্যাঙ্গেল, and this is the upper pole of the right kidney, upper pole of the right kidney. This C indicates the attachment of the psoas muscles, attachment of the psoas major muscles. D sometimes indicates the lower border of the liver sometimes. And this is the sacroiliac joint, SI joint, anterior inferior spine. And this is the stomach shadow. This is the stomach shadow, the fat attachment of the stomach, that is greater omentum. This is the calcifications of the costal cartilages, calcifications of the costal cartilages. And this landmark is the spinous process of the lumbar 2 vertebra, and this is the facet joints of the lumbar 3 vertebra. And this is the arcuate line. Sometimes traumatic fracture can occur here. This is the arcuate line. সুতরাং এক্স-রে দেখলে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করতে হবে। arcuate line, and this is the posterior margin of the acetabulum. This is the anterior margin of the acetabulum, and this is the posterior margin of the acetabulum. এটা আমাদেরকে যখন একটা অ্যাবডোমেন এক্স-রে আমরা দেখব, তখন এই জিনিসগুলো আমরা খেয়াল করব। আমরা পেরিটোনিয়াল স্পেস সম্পর্কে সবাই জানি, গ্রেটার ওমেন্টাম, লেসার ওমেন্টাম, গ্রেটার স্যাক, লেসার স্যাক, সবাই আমরা ভালোভাবে জানি। সিটি স্ক্যান অফ অ্যাবডোমেনে আমরা নরমাল স্ট্রাকচার গুলো কিভাবে আমরা চিনতে পারবো সিটি স্ক্যান অফ অ্যাবডোমেনে? এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা নরমাল স্ট্রাকচারটা আইডেন্টিফাই করব, এবং কোনো প্যাথোলজি থাকলে সেটা আমাদেরকে হেল্প করবে, আপনি একটা ধারণা যাতে করতে পারেন। আমাদের এই সেশনের মেইন উদ্দেশ্য হলো যে আপনি যে কোনো প্যাথোলজি সাসপেক্ট করতে পারেন, বা একটা সিটি অ্যাবডোমেন দেখে
আপনি ভয় পাবেন না যে আসলে কি অনেকগুলো ফিল্ম দেয়, কোনটা কি ফিল্ম। আমাদের মেইন উদ্দেশ্য হলো এটাই। তো এটা একটা সিটি অ্যাবডোমেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রাইট লোব অফ দ্য লিভার। সিটি স্ক্যান অফ ব্রেনে আমরা যখন দেখছিলাম, যেমন সাইড ডিটারমিনেশন যেমন ঠিক উল্টা, দিস ইজ পেশেন্টস রাইট, আমার কাছে বাম পাশ, বাট ইটস দ্য রাইট সাইড। So this is the right side of the abdomen, this is the left side of the abdomen. আচ্ছা, একটু মিউট করলে সবাইকে মিউট করেন, এটা কি আশ্চর্য ব্যাপার, দেখতেছেন না এরকম। হ্যালো, হ্যালো। So this is the right lobe of the liver. This is the descending thoracic aorta, descending thoracic aorta. The descending thoracic aorta is here. This is the azygous vein. This is esophagus, not infravena cava. This is esophagus. Infravena cava is here. এখানে দেখা যাচ্ছে না, পরের সেকশন গুলো ভালোভাবে দেখা যাবে। Infravena cava is here. This is esophagus. This is descending thoracic aorta, and this is the right lung. This is right lung. Right lung. This is the left lung. This is stomach, fundus of the stomach, fundic gas, স্টমাকের ফান্ডাসটা। এবং এই ভিউতে আমরা এইখানে হার্টের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকল এন্ড দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। তাহলে মিডিস্টেনামের কিছু অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ভিউতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ লিভারটা দেখা যাচ্ছে ঠিক সামনে। এটা হচ্ছে descending thoracic aorta, and this is also now also esophagus. This is spleen. This is stomach, fundus of the stomach. আচ্ছা, এই ভিউতে আমরা এক্সট্রা এখানে ইনফ্রাভেনা কাভাটা দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য ইনফ্রাভেনা কাভা। দিস ইজ esophagus, descending thoracic aorta, fundic gas, spleen, and this is the previous liver. আচ্ছা, এখানেও fundic gas দেখা যাচ্ছে। This is descending thoracic aorta, and this is the infravena cava, spleen and liver, and this is the gallbladder, caudate lobe, quadrate lobe. This is the caudate lobe. This is the caudate lobe, and এখানে আমরা পোর্টাল ভেইন গুলো ভালোভাবে দেখতে পাচ্ছি। পোর্টাল ভেইন গুলো ভালোভাবে দেখা যাচ্ছে। দিস ইজ দ্য গল ব্লাডার, এন্ড দিস ইজ দ্য পোর্টাল ভেইন। এটা হলো পোর্টাল ভেইন। পোর্টাল ভেইনের ঠিক পিছনে হচ্ছে ইনফ্রাভেনা কাভা। ইনফ্রাভেনা কাভা, পোর্টাল ভেইন, এন্ড গল ব্লাডার। স্প্লিনটা এখনো দেখা যাচ্ছে। আচ্ছা, দিস ইজ দ্য body of the pancreas. Body of the pancreas. This is the body of the pancreas. This is the, এটা হলো আমরা স্প্লিনটা দেখতে পাচ্ছি। কিডনির আপার পোলটা দেখা যাচ্ছে এখানে। কিডনির আপার পোলটা দেখা যাচ্ছে। বডি অফ দ্য প্যানক্রিয়াস দেখা যায় এখানে। বডি অফ দ্য প্যানক্রিয়াস। দিস ইজ দ্য পোর্টাল ভেইন। পোর্টাল ভেইনের ঠিক পিছনে আমরা থাকবো ইনফ্রাভেনা কাভা। পোর্টাল ভেইন, ইনফ্রাভেনা কাভা, এন্ড গল ব্লাডার। আচ্ছা, এখন আমরা পিছনের দিকে কিডনিটা ভালো দেখি। লেফট কিডনি, দিস ইজ দ্য রাইট কিডনি, দিস ইজ দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস,
This is the portal vein descending. It is the descending aorta. Descending aorta. This is the infravena cava portal vein. আচ্ছা, এখানে আমরা প্যানক্রিয়াসের পুরোটা আমরা দেখতে পাচ্ছি। প্যানক্রিয়াসের হেডটা দেখা যাচ্ছে এখানে। Colonic. This is the transverse colon. This is the descending colon. Transverse colon, descending colon. This is the small bile loop. This is the hepatic flexures of the colon. This is the transverse colon. This is the bowel loop. আচ্ছা, এখানে সুপ্রামেজেন্ট্রিক আর্টারিটা দেখা যাচ্ছে। এখান থেকে সুপ্রামেজেন্ট্রিক আর্টারিটা। দিস আর দ্য কিডনিস। একই রকম কিডনিগুলো ভালোভাবে দেখা যাচ্ছে, সাথে রেনাল ভেইন, ইনফ্রাভেনা কাভা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। These are the hepatic flexures of the colon, transverse colon, loops of the small intestine. আচ্ছা, এটা আমরা রাইট কিডনি সাথে রেনাল পেলভিস, লেফট কিডনি, রেনাল পেলভিস, রেনাল ভেইন, সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা ইনফ্রাভেনা কাভাটা দেখতে পাচ্ছি। এখানে ইনফ্রাভেনা কাভা and now abdominal aorta টা দেখা যাচ্ছে। abdominal aorta, infravena cava, abdominal aorta. These are the loops of the small intestine. Loops of the small intestine are seen here. This is the abdominal aorta, this is the infravena cava, and this is the duodenum. Duodenum is seen here, duodenum. এটা স্পাইনের ট্রান্সভার্স প্রসেসটা দেখা যাচ্ছে, এবং এটা সোয়াস মেজর মাসেলটা আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে, সোয়াস মেজর মাসেলস। ইন্টারভার্টিব্রাল ডিস্কটা এখানে দেখা যাচ্ছে। দিস ইজ দ্য ইলিয়াক ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্ট দেখা যাচ্ছে এখানে, ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক ক্রেস্ট, স্মল বায়োল লুপ, লার্জ গার্ড। দিস ইজ দ্য সিকাম, যেখানে আইলিয়ামটা এসে শেষ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, স্মল বায়োল লুপ। এইটা এই ইমেজটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই এখানে দিস ইজ দ্য লিভার, গল ব্লাডার, this is the duodenum, head of the pancreas, pancreatic body and tail, left and right kidney. This is the portal vein, and this is the infravena cava. This is the abdominal aorta. This is a supramesenteric artery. This is a dilated common bile duct. This is a dilated common bile duct with dilated pancreatic duct, that is double duct sign, dilated common bile duct and dilated pancreatic duct. Pancreatic duct is not seen in if it is not dilated. And this is the gallbladder. This is a CBD. CBD is little bit dilated. আমরা যদি আরেকটু নিচে দিকে যাই, this is the gallbladder, this is the common bile duct, and at the bottom there is hyperintensification, that is CBD stone. CBD stone is usually diagnosed over by ultrasonogram or MRCP or ERCP, but CT scan এর মাধ্যমেও আমরা অনেক সময় CBD তে স্টোন ডায়াগনোসিস করতে পারি। This is the CBD stone. ডিওডেনামের অংশটুকু দেখা যাচ্ছে এখানে, ডিওডেনাম, এবং জেজুনাম হচ্ছে লেফট আপার, দিস ইজ জেজুনাম, এন্ড দিস ইজ দ্য আইলিয়াম। জেজুনাম লুমেন গুলো একটু বেশি বড় থাকে এবং এর ফোল্ড থিকনেসটা অনেক বেশি থাকে, সেজন্য জেজুনামকে আইলিয়াম থেকে খুব সহজে পার্থক্য করা যায়। দিস ইজ জেজুনাম এন্ড দিস ইজ আইলিয়াম। আমরা এখানে আয়োডিনেটেড আইভি কন্ট্রাস্ট এজেন্ট ইউজ করি, যেটা ব্লাড ভেসেলের ডেনসিটিটা বাড়িয়ে দেয় এবং অর্গানের ডেনসিটিটা বাড়িয়ে দেয়। কোনো লিম্ফ নোড থাকলে সেটা লিম্ফ নোডটা ব্লাড ভেসেল থেকে আমরা পার্থক্য করতে পারি,
সলিড কোনো অর্গানে যদি অ্যাবনর্মাল কোনো লেশন থাকে সেটা আমরা সহজে ডায়াগনোসিস করতে পারি ফ্রম নর্মাল প্যানকাইমা। যেমন এটা একটা নর্মাল নন ইনহ্যান্স সিটি স্ক্যান, যেখানে আমরা কোনো কিছু তেমন বুঝতেছিলাম না, বাট কন্ট্রাস্ট দেওয়ার পর দেখা যাচ্ছে এর ভিতরে সলিড অর্গানের ভিতরে কিছু কন্ট্রাস্ট ইনহ্যান্সিং লেশন আছে। সো এগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যদি কন্ট্রাস্ট দেওয়া হয়ে থাকে। নন ইনহ্যান্স সিটিগুলো আমরা ইউজ করি ইউজুয়ালি কিডনিতে যদি কোনো স্টোন থাকে, কিডনি বা রেনাল সিস্টেমে যদি কোনো স্টোন থাকে ইউরেটার, সেক্ষেত্রে আমরা ইভেন সিভিডিতে যে স্টোন সেটাও আমরা নন ইনহ্যান্স সিটি স্ক্যান দিয়ে ডায়াগনোসিস করতে পারি। লিভারে কোনো ক্যালসিফিকেশন থাকলে সেটা বোঝা যাবে। প্যানক্রিয়াসে যদি কোনো ক্যালসিফিকেশন থাকে, প্যানক্রিয়াটিক কোনো ক্যালসিফিকেশন বাই ডিউ টু এনি ডিজিজ, সেটাও আমরা নন ইনহ্যান্স সিটি স্ক্যান দিয়ে ডায়াগনোসিস করতে পারি। লিভার টিউমারের ভিতরে যদি কোনো ফ্যাট থাকে সেটা আমরা নন ইনহ্যান্স সিটি দিয়ে ডায়াগনোসিস করতে পারি। এবং অ্যাড্রিনাল অ্যাডিনোমা বা মাইলোলাইপোমা, যেখানে ফ্যাট কন্টেনিং টিউমার, সেই ফ্যাট কন্টেনিং টিউমার গুলো আমরা নন ইনহ্যান্স সিটি দিয়ে ডায়াগনোসিস করতে পারি। সুতরাং নন ইনহ্যান্স সিটি গুলো আমাদেরকে হেল্প করবে এই সমস্ত ক্ষেত্রে। এটা একটা নন ইনহ্যান্স সিটি যেখানে কিডনি রিজনের রাইট সাইডে একটা হাইপার ইন্টেন্সিটি হাইপার ডেন্স লেশন আমরা পাচ্ছি, যাকে বলি আমরা কিডনি স্টোন, রাইট রেনাল পেলভিস এটা স্টোন। আচ্ছা, আর্টেরিয়াল ফেজ যেটা কন্ট্রাস্ট এজেন্ট দেওয়ার পরে 15 থেকে 20 সেকেন্ড পরে এই ভিউগুলো নেওয়া হয়ে থাকে, সেখানে ভেসেলগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়, ভেসেলগুলো ডিমার্কেশন খুব ইজিলি হয়। এবং অ্যাওর্টিক ডিসেকশন বা আর্টেরিয়াল কোনো ব্লিডিং হলে এই আর্লি আর্টেরিয়াল ফেজে আমরা খুব সহজে ডায়াগনোসিস করতে পারি। দেখেন যে ভেসেল মার্কিং গুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে ইন কেস অফ আর্লি আর্টেরিয়াল ফেজ। লেট আর্টেরিয়াল ফেজ 35 টু 40 সেকেন্ড পরে আমরা এই ইমেজগুলো নিয়ে থাকি। কোনো হাইপারভাস্কুলার যদি কোনো লেশন থাকে, স্টমাকে হতে পারে বা বাওয়েলে হতে পারে, প্যানক্রিয়াসে হতে পারে, স্প্লিনে হতে পারে, কিডনিতে হতে পারে, যে কোনো হাইপারভাস্কুলার কোনো টিউমার যদি থাকে, সেই টিউমারগুলো আমরা এই আর্টেরিয়াল ফেজে, লেট আর্টেরিয়াল ফেজ, এই ফেজে আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন হেপাটোসেলুলার কার্সিনোমা, অ্যাডিনোমা, প্যানক্রিয়াটিক অ্যাডিনোকার্সিনোমা, ইনসুলিনোমা, বায়োল ইস্কেমিয়া, এটাও আমরা লেট আর্টেরিয়াল ফেজ মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। There is another phase of CT scan of abdomen, that is hepatic phase. সাধারণত 70 থেকে 80 সেকেন্ড পরে আমরা এই ইমেজগুলো পেয়ে থাকি একটা কন্ট্রাস্ট এজেন্ট দেওয়ার পরে। হেপাটিক প্যানক্যামাটাকে খুব ভালোভাবে বোঝার জন্য আমরা হেপাটিক ফেজটা ইউজ করে থাকি। হাইপোভাস্কুলার লিভার লেশন, সিস্ট, অ্যাবসেস, মেটস, যে সমস্ত হাইপোভাস্কুলার লেশনস আছে সেগুলো আমরা হেপাটিক ফেজের মাধ্যমে খুব সহজে ডায়াগনোসিস করতে পারি। Another is the nephrogenic phase. নেফ্রোজেনিক ফেজ গুলাতে ইউজুয়ালি আমরা 100 সেকেন্ড পরে আমরা এই ইমেজ এই সিকোয়েন্স গুলো নিয়ে থাকি একটা কন্ট্রাস্টেশন দেওয়ার পরে। এবং রেনাল সেল কার্সিনোমা ডায়াগনোসিসের জন্য এই নেফ্রোজেনিক ফেজটা খুব ভালোভাবে হেল্প করে আমাদেরকে, স্পেশালি আদার অন্য সিকোয়েন্সের সাথে সাথে এই নেফ্রোজেনিক ফেজটা এক্সট্রা ভাবে আমাদের রেনাল সেল কার্সিনোমা ডায়াগনোসিস, রেনাল প্যারেনকাইমাটা ভালোভাবে দেখার জন্য, তার মেডুলাটা ভালোভাবে দেখার জন্য এই নেফ্রোজেনিক ফেজটা আমাদেরকে হেল্প করে। অ্যান্ড ডিলেইড ফেজ সাধারণত 6 মিনিট পরে, মানে এজেন্ট দেওয়ার 6 মিনিট পরে এই ফেজের ফিল্মগুলো নেওয়া হয়ে থাকে। সাধারণত লিভারে কোলাঞ্জিও কার্সিনোমা, ফাইব্রোটিক কোনো মেটস যদি থাকে, ব্রেস্ট ক্যান্সার থেকে ইউজুয়ালি ফাইব্রিক মেটস গুলো আসে, যদি ফাইব্রোটিক কোনো মেটস থাকে সেগুলো আমরা ডিলেইড ফেজে ডায়াগনোসিস করতে পারি। আর্লি বা লেট আর্টেরিয়াল ফেজ বা হেপাটিক ফেজে আমরা অনেক সময় মিস করতে পারি। এবং কিডনিতে ট্রানজিশনাল সেল কার্সিনোমা গুলো ডায়াগনোসিসের জন্য আমাদের ডিলেট ফেজটা হেল্প করতে পারে। সুতরাং আমাদেরকে বিভিন্ন ফেজের গুলো চিনতে হবে এবং কোন ক্ষেত্রে আমরা কোন ইমেজটা দেখবো সেটা আমাদের ধারণা থাকতে হবে। যেমন এটা একটা নন ইনহ্যান্সড ফেজ। দিস ইজ এ আর্টেরিয়াল ফেজ, যেখানে আমরা আর্টেরিয়াল মার্জিন গুলো খুব ভালোভাবে বুঝতে পারি এবং কোনো ইনহ্যান্সমেন্ট নিলে ইনহ্যান্সমেন্ট গুলো আমরা বুঝতে পারি। পোর্টাল ফেজ গুলো আমরা ইউজুয়ালি পোর্টাল ভেইন বা পোর্টাল সার্কুলেশনটা ভালোভাবে দেখার জন্য ইউজ করে থাকি। আর হচ্ছে ডিলেট ফেজ ইউজুয়ালি ফাইব্রোটিক কোনো লেশন দেখার জন্য আমরা ডিলেট ফেজটা ইউজ করে থাকি। দিস অলসো এক্সাম্পলস অফ আনএনহান্সড আর্টেরিয়াল ফেজ, পোর্টাল ফেজ এন্ড ডিলেট ফেজ সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। সিটি স্ক্যান অফ অ্যাবডোমেনেও যেমন আমরা অ্যাক্সিয়াল ভিউ দেখি, করোনাল ভিউ দেখি এবং স্যাজেটাল ভিউ দেখি। প্রত্যেকটা ভিউ আমাদের জন্য হেল্প করবে। সাধারণত সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন দেখার জন্য আমরা
উপর থেকে নিচের দিকে আসার চেষ্টা করব, উপর থেকে নিচের দিকে আসবো আস্তে আস্তে, এবং একটা স্ট্রাকচার আমরা সুপারফিশিয়াল থেকে শুরু করে ডিপের দিকে যাব, এবং ফার্স্ট অ্যানালাইজ টিস্যুস অফ দ্য অ্যাবডোমিনাল অল, দেন প্রোগ্রেস টু দ্য ইন্টারনাল স্ট্রাকচার। একদম সামনে থেকে পিছনের দিকে যাওয়ার আমরা চেষ্টা করব। একটা অর্গান আমরা ফলো করব এবং ওই অর্গানের ডিফারেন্ট সিকোয়েন্স আমরা ইউজ করতে মানে দেখতে পারি বারবার। একটা অর্গানকে মানে ডিফারেন্ট সিকোয়েন্স আমরা দেখতে পারি, অথবা যারা এক্সপার্ট তারা দেখা যাচ্ছে যে একই ট্রান্সভার্স প্লেনে যতগুলো অর্গান আছে সেগুলো একইবারে দেখে ফেলতে পারে। সেটা আপনার এক্সপার্টিসের উপর নির্ভর করে। তবে আমরা ইনিশিয়ালি বিগিনারদের জন্য যে কোনো একটা অর্গান দেখব, সেই অর্গানের ডিফারেন্ট সিকোয়েন্স গুলো আমরা দেখব, প্রত্যেকটা অর্গান আমরা আলাদাভাবে দেখতে পারি। এখন আমরা আসি প্যাথোলজি ডায়াগনোসিসের জন্য। আমরা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন সবচেয়ে বেশি ইমার্জেন্সি ক্ষেত্রে ইউজ করে থাকি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিসের জন্য। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো যে এটা একটা স্পেশাল অ্যাবডোমিনাল পেইন থাকবে, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, 3-4 ইনক্রিজ সেরাম অ্যামাইলেজ অর লাইপেজ, সাথে সিটি স্ক্যানে কিছু কনসিস্টেন্ট ফাইন্ডিংস থাকবে, তখন তাকে বলবো আমরা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকুট ইন্টারস্টিশিয়াল ইডেমা, আর একটা হচ্ছে অ্যাকুট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। সাধারণত ইন্টারস্টিশিয়াল ইডেমা বা ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস সাধারণত মাইল্ড ক্ষেত্রে হয়, আর অ্যাকুট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস ইউজুয়ালি সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস করে। এটা যে আমরা একটা এক্সাম্পলস অফ এ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা this is the pancreas which is swollen and there is some hypodensity around it, that is some fluid is around the pancreas and the pancreas is swollen. This is the examples of acute pancreatitis, that is mild varieties, no complications there, and most likely not necrotizing, it's acute interstitial pancreatitis. And this is a chronic, this is a complications of pancreatitis. There is a cystic lesion, there is pseudocyst over the pancreas, there is pancreatic pseudocyst is one of the common complications of pancreatitis. These are large cystic lesions over the pancreatic region, large cystic lesions over the pancreatic region and compressing the other structures including the pancreas. This is the pancreatic cirrhosis and the complications from acute pancreatitis. And this is a CT scan of the abdomen showing there is multiple hypodensity, well-defined hypodensity involving different parts of the different lobe of the liver and both kidney. Most likely there is multiple cystic lesions. These are multiple cysts involving both liver and kidney, as it's most likely adult polycystic kidney disease. And this CT scan showing multiple irregular shaped hypodensity, and this is a contrast image, this is a non-contrast. Contrast image showing there is not, these are not contrast enhancing, just slightly periphery contrast but centrally necrotic tissue. So it's a non-contrast enhancing, some irregular hypodense lesions, most likely metastasis in the liver. CT scan with contrast, metastasis from a colonic adenocarcinoma showing there is a irregular shape hypodensity with central necrotic tissue not enhanced, and there is also some ring enhancing lesions over the liver and centrally necrotic tissue. Most likely it's also secondaries. The majority of the liver metastases are hypoattenuating. আমরা সবাই জানি যে metastatic lesion গুলো usually necrotic tissue, so এটার ভাস্কুলারিটি কম থাকে, এই কারণে এটা কন্ট্রাস্ট ইনহ্যান্সও নেয় না, কন্ট্রাস্ট ইনহ্যান্স না নিয়ে বরং আরো সেন্ট্রালি একটা হাইপোঅ্যাটেনুয়েটিং বা হাইপোডেন্স লেশন হিসাবে
এটা কন্ট্রাস্ট, আমরা কন্ট্রাস্ট ইমেজে আমরা বুঝতে পারি। And there is a large hypodense area, well defined capsule, single lesion over the right lobe of the liver, most likely. And যদি আমরা এটা কন্ট্রাস্ট ইউজ করতাম তাহলে কন্ট্রাস্ট দেখতে পেতাম যে তার পেরিফেরিতে একটা রিং এনহ্যান্সমেন্ট দেখা যেত। and this is a case of liver abscess, সুতরাং লিভার অ্যাবসেস ইউজুয়ালি সিঙ্গেল হবে, আর মাল্টিপল সিস্ট গুলো ইউজুয়ালি মাল্টিপল হবে, কিন্তু এগুলা রেগুলার একটা শেপ থাকবে, আর সেকেন্ডারিজ গুলো মাল্টিপল থাকবে বাট ইরেগুলার শেপ। সুতরাং সিস্ট, লিভার অ্যাবসেস এবং সেকেন্ডারিজ এটা আমাদের কিন্তু পার্থক্য করতে হবে সিটি স্ক্যানের মাধ্যমে, এবং এগুলো পরীক্ষাতে কিন্তু আমাদের আসে। and this is a large cystic lesion with internal membranes, কিছু ইন্টারনাল মেমব্রেনস আছে এবং সিস্ট গুলোকে ছোট ছোট ভাগ করছে, ডটা সিস্টে কনভার্ট করছে। so there is a large cystic lesions, hypodense lesion with internal membranes separating each other, forming some daughter cyst. Most likely it's a hydatid cyst. Mention 3 presentations, 3 complications, 2 investigations, 3 mode of management. এটা কিন্তু পরীক্ষাতে এফসিবিএস বা এমডি পরীক্ষাতে কিন্তু খুব কমনলি অস্পিতে থাকে। হেপাটোসেলুলার কার্সিনোমা, সিটিতে মোস্ট কমনলি লো ডেনসিটি লেশনস, এবং সেটা আর্টেরিয়াল ফেজ অথবা কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল দেওয়ার পরে এইটা ইরেগুলারলি ইনহ্যান্সড হতে পারে। এটা মাল্টিফোকাল হতে পারে অথবা সিঙ্গেল হতে পারে। মাল্টিফোকাল হেপাটোসেলুলার কার্সিনোমা ইউজুয়ালি যদি প্রিভিয়াস আগে থেকে তার সিএলডি থাকে, যেমন এই পেশেন্টের দেখা যাচ্ছে স্প্লিনটা বেশ হিউজলি ইনলার্জ, দিস ইজ স্প্লিন, হিউজলি ইনলার্জ স্প্লিন, একটা প্রিভিয়াসলি তাকে সিএলডি ছিল, সেখান থেকে তার মাল্টিফোকাল এরকম হাইপোডেন্স লেশন দেখা যাচ্ছে। মোস্ট লাইকলি এটা একটা এইচসিসি মাল্টিফোকাল অন টপ অফ সিএলডি। এখানে একটা ইরেগুলার একটা ফোকাল একটা লেশন দেখা যাচ্ছে, যেটা কন্ট্রাস্টটা অত ভালোভাবে নেয়নি, পেরিফেরিতে সামান্য কন্ট্রাস্ট নিছে। সো ইটস এ মোস্ট লাইকলি এ হেপাটোসেলুলার কার্সিনোমা। and this is also a CT scan of abdomen. There is a mixed density lesions, centrally hypo, peripheral hyper, with irregular border. Most likely it's a primary hepatocellular carcinoma. সাধারণত সিটি স্ক্যান দিয়ে আমরা ডিসিমেটেড টিবি, স্পেশালি যদি টিবিটা লিভারে ইনভলভমেন্ট করে ফেলে, তখন আমরা ডায়াগনোসিস করতে পারি লিভারে কিছু ক্যালসিফাইড লেশন দেখা যেতে পারে টিবিতে। ডিসিমেটেড টিবির একটা পার্ট হিসাবে যখন মিলিয়ারি টিবি বা ডিসিমেটেড টিবি যখন লিভার ইনভলভমেন্ট হয়, তখন এরকম লিভারে ক্যালসিফিকেশন আমাদের কাছে আসতে পারে। এছাড়া আইলোসিক্যাল টিবি এবং ক্রনস ডিজিজ ডায়াগনোসিসের জন্য সিটি স্ক্যান আমাদেরকে হেল্প করতে পারে, কিন্তু এটা ডায়াগনোসিসের জন্য অবশ্যই কলোনোস্কোপি উইথ আইলোসিক্যাল উইথ এফএনএসি আমাদের হেল্প করবে। আদারওয়াইজ এটা কিন্তু সরাসরি সিটি স্ক্যান দিয়ে আমাদেরকে অনেক সময় কনফিউশন হতে পারে। সুতরাং এক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য অবশ্যই আমাদেরকে ইনভেসিভ প্রসিডিউর আইদার কলোনোস্কোপি উইথ আইলোস্কোপি আমাদের হেল্প নিতে হবে। সিটি স্ক্যানের মাধ্যমে আমরা লিম্ফ অ্যাডেনোপ্যাথি গুলো খুব ভালোভাবে বুঝতে পারি। যদি কন্ট্রাস্ট ইউজ করে থাকি আমরা লিম্ফ অ্যাডেনোপ্যাথি গুলো বুঝতে পারি, এবং এটা লিম্ফোমা অথবা টিউবারক্লোসিস কিনা সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য অবশ্যই বায়োপসির হেল্প লাগে। সিটি স্ক্যান আমাদেরকে একটা ক্লু দিতে পারে, বাট এটা আমাদেরকে ডেফিনিট ডায়াগনোসিসে হেল্প করবে না। সিটি স্ক্যানের মাধ্যমে আমরা অ্যাসাইটিসটাও ডায়াগনোসিস করতে পারি। অ্যাসাইটিস গুলা সিটি স্ক্যানে হাইপোডেন্সিটি দেখা যায়, লিভারের ঠিক সামনে থাকে, স্পেস গুলাতে আমরা হাইপোডেন্সিটি পাবো। সো অ্যাসাইটিস গুলো আমরা ডায়াগনোসিস করতে পারি সিটি স্ক্যানের মাধ্যমে। ইনসিডেন্টাল অ্যাড্রেনাল মাস, একটা পেশেন্টের অন্য কোনো কারণে আপনি সিটি স্ক্যান করতে গেলেন, ইনসিডেন্টালি পেশেন্টে দেখা গেছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা মাস আপনি পেতে পারেন সিটি স্ক্যানে বা আল্ট্রাসাউন্ডে। এটাকে বলে আমরা ইনসিডেন্টাল অ্যাড্রেনাল মাস। এর 80% হচ্ছে অ্যাডিনোমা, বাকি 20% হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, কার্সিনোমা, মায়োলাইপোমা এবং নন টিউমারাস কিছু মাস।
তবে 80% হচ্ছে অ্যাডিনোমা। ইনসিডেন্টাল অ্যাড্রেনাল মাস সবসময় একটা বিনাইন কন্ডিশন, তবে এর সাইজটা বাড়তেছে কিনা সেটার জন্য আমরা প্রত্যেক 6 মাস পর পর একটা সিটি স্ক্যান করি, দেখি তার সাইজটা বাড়তেছে কিনা। এবং যদি ইনসিডেন্টাল কোন অ্যাড্রেনাল মাস পাই, আমরা ধরে নেব এটা হচ্ছে অ্যাডিনোমা। যদি পেশেন্টের নন ফাংশনিং বা কোনো সিমটম না থাকে, আমরা ইউজুয়ালি স্পেসিফিক ডায়াগনোসিস আমরা করি না ওরকম যে কোন ধরনের টিউমার। জেনারেল পপুলেশনের যদি আমি সিটি স্ক্যান করি তাহলে দেখতে পারি এর 5% ক্ষেত্রে আমি যদি 100 জন যদি এখানে থাকে, 100 জনের ভিতরে 5 জনেরই আমি অ্যাডেনাল গ্ল্যান্ডের একটা ইনসিডেন্টাল মাস আমি পেতে পারি। যদি পেশেন্টের বডিতে অন্য কোথাও ক্যান্সার থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডেনাল গ্ল্যান্ডে আমি 10% ক্ষেত্রে আমি একটা মাস পেতে পারি। তো ইনসিডেন্টাল অ্যাডেনাল মাস পেলে আমাদের দুইটা কোশ্চেন মাথায় আসে, যে এটা বিনাইন অর পটেনশিয়ালি ম্যালিগনেন্ট কিনা। লার্জ এবং র্যাপিডলি গ্রোয়িং টিউমার যদি থাকে সেটা আমরা বলবো ম্যালিগনেন্ট। স্মল অ্যান্ড নট স্লোলি গ্রোয়িং যদি থাকে অথবা নট গ্রোয়িং থাকে তাহলে সেটাকে আমরা বলবো বিনাইন। সাইজ ও খুব ইম্পর্টেন্ট, ফ্যাট ও লিপিড কন্টেন্টও আমাদেরকে হেল্প করবে এটা বিনাইন না ম্যালিগনেন্সি বোঝার জন্য, এবং তার ইনহ্যান্সমেন্টটা কেমন সেটার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। সুতরাং সিটি স্ক্যানের মাধ্যমে আমরা কিন্তু অনেক সময় অ্যাডেনাল মাসের টোটাল আন্ডারলাইং কস্ট আমরা বুঝতে পারবো। 4 সেন্টিমিটার যদি তার বেশি হয়, 4 সেন্টিমিটার কাট অফ ভ্যালু, এর বেশি থাকলে আমরা সাসপেক্ট করবো ইটস এ ম্যালিগনেন্ট, এর নিচে থাকলে আমরা মনে করবো ইটস বিনাইন। যদি একটা টিউমার তার ডায়ামিটারে 20% যদি ডায়ামিটার ইনক্রিজ করে লাস্ট উইদিন 6 মান্থসের ভিতরে, তাহলে আমরা ধরে নিব ইটস ম্যালিগনেন্ট বা পটেনশিয়ালি ম্যালিগনেন্ট। বিনাইনের ইমেজিং ফিচার ইউজুয়ালি হোমোজেনাস, লো ডেন্সিটি, স্মুথ মার্জিন। সাসপিশিয়াস ইমেজিং ফাইন্ডিংস হচ্ছে ইনহোমোজেনাস বা হেটেরোজেনাস, যদি নেক্রোটিক টিস্যু থাকে এবং ইরেগুলার মার্জিন থাকে তাহলে আমরা মনে করব ইটস এ সাসপেক্টেড ম্যালিগনেন্সি। আচ্ছা, এটা একটা পেশেন্টের অ্যাবডোমেনের একটা অন্য কারণে সিটি স্ক্যান করা হয়েছিল, পরে দেখা গেছে তার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটা লার্জ মাস, ইনসিডেন্টাল অ্যাড্রেনাল মাস। তো এই অ্যাড্রেনাল মাসগুলা যদি আমরা ফলো আপ করবো 6 মাস পর পর, ফলো আপ করে 6 মাস পর পর যদি দেখি তার সাইজটা বাড়তেছে, যেমন এই পেশেন্টারই যেমন সাইজ যত ছিল, যত দিন যাচ্ছে সাইজটা তত বাড়তেছে। 6 মাসের ভিতরে যদি তার 25% বেশি সাইজ বাড়তে থাকে তাহলে আমরা ধরে নেবো এটা ম্যালিগনেন্সি, এবং সেক্ষেত্রে অবশ্যই তার ডেফিনিটিভ ট্রিটমেন্টে যেতে হবে। আচ্ছা, এইটা একটা অ্যাড্রেনাল মাস, দিস ইজ অ্যাড্রেনাল লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটা ইনহোমোজেনাস mixed density at a lesion. Most likely it's a malignant or neoplastic. আচ্ছা, এই পেশেন্টের ঠিক তেমনি অন্য পারপাজে সিটি স্ক্যান করার সময় দেখা গেছিল তার অ্যাড্রিনাল গ্ল্যান্ডে একটা হাইপোডেন্স একটা লেশন ছিল, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে হাইপোডেন্স লেশন। This also a incidental adrenal mass. তো অ্যাড্রিনাল মাসের ভিতরে আমরা একটা অন্যতম হলো ফিওক্রোমোসাইটোমা, পার্সেন্টেজ অনেক কম, বাট এই ফিওক্রোমোসাইটোমা হলে অবশ্যই আপনাকে স্পেসিফিক ম্যানেজমেন্টে যেতে হবে। ফিওক্রোমোসাইটোমাতে একটা রুল অফ 10 আছে যে 10% এক্সট্রা অ্যাডেনাল, 90% of the pheochromocytoma involving the adrenal gland, 10% extra adrenal, 10% of the sporadic cases are bilateral, usually unilateral 90%, but 10% ক্ষেত্রে bilateral হতে পারে। ম্যালিগনেন্সির চান্স থাকে 10%, 90% of the pheochromocytoma are benign, but 10% of the pheochromocytoma are malignant. 10% are not associated with hypertension, but 90% are associated with hypertension. 10% are familiar and 90% are not familiar. 10% of the pheochromocytoma are calcified and 10% showing homogeneous. আর more than 90% ক্ষেত্রে আমরা একটা ইনহোমোজেনাস অপাসিটি পাই ইন সিটি স্ক্যান। যেমন এই পেশেন্টের সিটি স্ক্যান আমরা দেখতে পাচ্ছি তার রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ডে একটা মিক্সড ডেন্সিটি রিলেশনস উইথ এরিয়াস অফ নেক্রোসিস অ্যান্ড সাবসিস্টিক চেঞ্জেস।
but left adrenal gland is to normal, but right adrenal gland is enlarged with mixed density lesions. Some are necrotic tissue, some are cystic lesions. Most likely it's pheochromocytoma. This is also examples of a patients with adrenal tumor. This is also incidentaloma, but এই পেশেন্টের হাইপারটেনশন থাকার কারণে তার একটা স্ক্যান করা হয়েছিল এমআইবিজি স্ক্যান, সেখানে দেখা গেছে এমআইবিজি স্ক্যানে পেশেন্টের এই অ্যাডেনাল গ্ল্যান্ডটার অনেক বেশি আপটেক করছে। সো ইটস এ ফিওকোমাসাইটোমা। ফিওকোমাসাইটোমার জন্য আমরা নিউক্লিয়ার মেডিসিনের হেল্প নিয়ে থাকি, এন্ড এগুলো আমাদের দরকার নাই। দিস অলসো পেট স্ক্যান। পেট স্ক্যানের মাধ্যমেও আমরা অনেক সময় অ্যাড্রেনাল গ্ল্যান্ড ফিওকোমাসাইটোমা বা আদার রিজনে কোথাও এক্সট্রা অ্যাড্রেনাল কোনো টিউমার আছে কিনা সেটা দেখার জন্য আমরা অনেক সময় পেট স্ক্যান ইউজ করে থাকি। These are also examples of pheochromocytoma over the left adrenal gland. And this is a pheochromocytoma. There is mixed density lesions. Some are cystic, some are hyperdense, some are hypodense, some are cystic lesions, some are necrotic tissue. Most likely it's a pheochromocytoma. তো অ্যাবডোমেনে আমাদের আমরা যে কথাগুলো বললাম এইটুকু আমাদের জন্য আমাদের পরীক্ষার জন্য বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে হেল্প করবে বলে আমি আশাবাদী। সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। সিটি স্ক্যান অফ দ্য চেস্ট বোঝার আগে আমরা নর্মাল অ্যানাটমি আমরা বুঝতে হবে আমাদের, এবং এরও যেমন ফেজ আছে, মিডিস্টেনাল ভিউ, পালমোনারি ভিউ, এগুলো আমরা কিন্তু দেখব। আমরা জানি যে রাইট লাংসটার রাইট মাইনর দুটো ফিচার থাকে, রাইট মেজর একটা ফিচার থাকে যে লোবে ভাগ হয়ে থাকে, আর লেফটে একটা মেজর ফিচার থাকে। তো স্ট্রাকচার গুলো আমরা কিভাবে চিনতে পারি? এটা হচ্ছে একটা মেডিস্টেনাল ভিউ। আগেটা ছিল এটা হচ্ছে পালমোনারি ভিউ। দিস ইজ এ মেডিস্টেনাল ভিউ, যেখানে আমরা লাং টিস্যুটাকে ভালোভাবে দেখতে পাচ্ছি না, হচ্ছে একটা হাইপোডেন্স দেখতে পাচ্ছি, কিন্তু মিডিস্টেনাল স্ট্রাকচার গুলো খুব ভালোভাবে বোঝা যায়। যেমন দিস ইজ দ্য ডিসেন্ডিং থোরাসিক আওর্টা, this is the ascending thoracic aorta, this is the main pulmonary trunk, this is the right pulmonary artery, and this is the left pulmonary artery. This is the superior vena cava. Superior vena cava, ascending aorta, descending thoracic aorta, and this is the pulmonary trunk with right and left pulmonary artery. এখানে যদি আমরা খেয়াল করি আগের মতোই, এটা এই প্রিক্যারিনাটা দেখা যাচ্ছে এখানে, যে প্রিক্যারিনাটা এখানে স্পেসে দেখা যাচ্ছে। অ্যাসেন্ডিং আওর্টা, সুপিরিয়র ভেনা কাভা, অ্যাওর্টা পালমোনারি যে উইন্ডো থাকে সেটা এখানে দেখা যাচ্ছে, ডিসেন্ডিং থোরাসিক আওর্টা এখানে দেখা যায়। এই ভিউতে আমরা সুপিরিয়র ভেনা কাভার সাথে এখানে আর্টস অফ দ্য আওর্টা দেখতে পাচ্ছি। আর্টস অফ দ্য আওর্টা, অ্যাসেন্ডিং আওর্টা এবং ডিসেন্ডিং থোরাসিক আওর্টাটা এখান থেকে জাস্ট নিচে, ডিসেন্ডিং থোরাসিক আওর্টাটা নিচে চলে আসবে, শুধু আর্টস অফ দ্য আওর্টা এই ভিউতে আমরা দেখতে পাচ্ছি। এখন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, এই কোভিড এরিয়াতে খুব কমন একটা ইনভেস্টিগেশন এখন, যে সিটি চেস্ট করার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতেছি কোভিড, এবং সিটি চেস্টের মাধ্যমে কিন্তু এর সেন্সিটিভিটি আরটিপিসি এর তুলনায় অনেক বেশি, বাট স্পেসিফিসিটি ইজ লো। কারণ অন্য অনেক কন্ডিশন আছে, ডিপিএলডি বলেন বা অন্য অনেক যে কোনো কন্ডিশনে বা কোনো কনসলিডেশন, সেক্ষেত্রে কিন্তু সেম ফাইন্ডিংস পাওয়া যেতে পারে। সুতরাং একটা পেশেন্টের যদি স্পেসিফিক সিমটম থাকে, আমি আরটিপিসি নেগেটিভ পাচ্ছি, বারবার আমি করার পর নেগেটিভ পাচ্ছি, তখন সন্দেহ হলে আমি সিটি চেস্ট করতে পারি। এই পেশেন্টের সিভিয়ারিটি দেখার জন্য আমরা সিটি চেস্ট কিন্তু করবো না, কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা এত পরিমাণ সিটি চেস্ট করতেছি এবং এই সিটি চেস্টের ইনভলভমেন্ট দেখে আমরা চিকিৎসা করতেছি, এটা খুব দুঃখজনক আর কি। তো সিটি চেস্ট আমাদেরকে যখন আরটিপিসিআর নেগেটিভ হচ্ছে বা স্ট্রং ক্লিনিক্যাল সাসপিশন, তখন আমাদেরকে হেল্প করতে পারে। ইনভেরিয়েবলি সবাইকে আমরা সিটি চেস্ট করবো না, কারণ সিটি চেস্ট করলে আপনাকে কিন্তু অনেক মিসডায়াগনোসিস হয়ে যাবে, অনেক ওভার ডায়াগনোসিস হয়ে যাবে। পেশেন্টের কন্ডিশনও মনে হবে যে অনেক খারাপ, সিভিয়ারিটি বেশি। সিভিয়ারিটি আমরা দেখবো চেস্ট এক্সরে দিয়ে, নট সিটি চেস্ট দিয়ে। তো কোভিডের এক্সরে ও কোভিডের কমন ফাইন্ডিংস এর অন্যতম হচ্ছে বায়োল্যাটারাল গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে, বায়োল্যাটারাল কনসলিডেশন থাকে, ইউনিল্যাটারাল কনসলিডেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে। যেমন এখানে বায়োল্যাটারাল কনসলিডেশন, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, bilateral ground glass appearance, consolidation. These are the commonest features of COVID CT. And this is a CT scan of the chest showing there is, what are the findings here?
there is multiple reticulonodular shadowing. Multiple reticulonodular shadowing involving peripherally most, multiple reticulonodular shadowing bilaterally on both sides. So my radiological diagnosis is case of DPLD. Write two common symptoms of this DPLD. Number one, dry cough. Number two, exertional breathlessness. What is the important diagnostic sign? আমরা এই পেশেন্ট গুলার কি কি ডায়াগনোস্টিক সাইন দেখি? সবচেয়ে ইম্পর্টেন্ট ডায়াগনোস্টিক সাইন হচ্ছে এটা হচ্ছে এন ইন্সপিরেটরি ফাইন ক্রিপিটেশন, এন ইন্সপিরেটরি ফাইন ক্রিপিটেশন। এবং এই সিটি স্ক্যান গুলো কিন্তু পরীক্ষাতে এফসিপিএস বা এমডি পরীক্ষাতে খুব কমনলি দেওয়া হয়ে থাকে এবং আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফেও অনেক বেশি কমনলি পাবেন এই ধরনের সিটি স্ক্যান। রাইট 5 পয়েন্টস দ্যাট নিড টু বি ইনক্লুডেড ইন দ্য হিস্ট্রি। এই পেশেন্ট যখন আসবে তখন আমরা কি কি হিস্ট্রিতে রাখবো? এক, পেশেন্টের লাইফ টাইম তার অকুপেশন হিস্ট্রি আছে কেমন, পেশেন্টের কোনো কানেক্টিভ টিস্যু ডিজিজ আছে কিনা, কোন ড্রাগ হিস্ট্রি আছে কিনা, কোন স্মোকিং এর হিস্ট্রি আছে কিনা, বার্ডস এর কোনো কন্টাক্ট হিস্ট্রি আছে কিনা, সেটা আমরা জিজ্ঞাসা করব। কি কি লাং ফাংশন টেস্ট আমরা করব? স্পাইরোমেট্রি, এক্সারসাইজ টেস্ট, লাং ভলিউম আমরা দেখব, এবিজি এবং ডিএলসি আমরা করতে পারি। This is another CT scan of the chest showing same bilateral interstitial and peritubular reticulonodular shadowing. It's also a case of DPLD or ILD. What is this CT scan findings? What is your diagnosis and what are the clinical findings? This CT scan showing there is dilatation, bronchus are thick and dilated, thick and dilated bronchi, resembling honeycombing appearance, and these are centrally locating. These are centrally locating honeycombing appearance where bronchi are thick and dilated and mostly centrally. It's bronchiectasis. It's bronchiectasis. What is the most significant clinical sign here? The most significant clinical sign is here is the coarse coarse crepitation along with that changes with cough. Indications of fiber optic bronchoscopy. কি কি কারণে আমরা এই পেশেন্টের ব্রঙ্কোস্কোপি করব? যদি পেশেন্টের কোনো হিমোপ্টাইসিস হয় সেই হিমোপ্টাইসিস ইভালুয়েট করার জন্য, যদি পেশেন্টের সিক্রেশন গুলো রিটেইন হয় সেই সিক্রেশন দেখার জন্য এবং রিমুভ করার জন্য, বা অবস্ট্রাকশন থাকলে অবস্ট্রাকশনকে বন্ধ করার জন্য আমরা এই পেশেন্টকে কখনো আমরা সার্জারি করতে পারি। যদি ব্রঙ্কিয়েক্টেসিসটা একটা সিঙ্গেল লাংসে কনফাইন্ড থাকে, বোথ লাংসে থাকে বাট সেগমেন্টের ইনভলভমেন্ট যদি থাকে, অথবা পেশেন্ট যদি ম্যাসিভ হিমোপ্টাইসিস হয়, সেক্ষেত্রে আমরা এই পেশেন্টগুলোর সার্জারি করতে পারি। This is another examples of multiple bronchiectasis on both sides involving more on the left side. There's bronchi are thick, dilated, and there is a honeycombing appearance. Honeycombing appearance. These are also examples of left-sided bronchiectasis. This is CT scan. This is a mediastinal view showing there is a hyperdensity involving the right lung with a needle in situ. So most likely it's a case of either bronchial carcinoma or consolidation. Bronchial carcinoma or consolidation. And this is another example of a large hyperdense lesion over the left lung with a needle in situ. Most likely it's a bronchial carcinoma. What are the findings? Write 2DD. যদি দুটো ডিডি বলি আমরা একটা কনসিডারেশন বলবো, সে ফার্স্টে বলবো সে ম্যালিগন্যান্সি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, সেকেন্ড হচ্ছে কনসিডারেশন। রাইট 4 সিম্পটমস। কি কি সিম্পটমস হতে পারে? পেশেন্টের কনস্ট্যান্ট চেস্ট পেন হতে পারে যেটা রিলেট করে লেফট আপার লিম্বে, হর্সনেস অফ ভয়েস হতে পারে, কফ, হিমোপ্টাইসিস হতে পারে, ফিভার এন্ড ওয়েট লস নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। And that's all. Thank you. So that's all and the end of our 3 days session.
of CT scan of brain, MRI of brain, MRI of spine, and CT of abdomen and CT of chest. Any question অথবা কোনো মতামত থাকলে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ স্যার। এত সুন্দর ইনফরমেটিভ এবং খুব প্র্যাকটিক্যাল কিছু জিনিস শিখতে পেরেছি আপনার কাছ থেকে। আপনার দীর্ঘায়ু এবং শুভকামনা সবসময় আপনার জন্য। আমি একজন সার্জিক্যাল রেসিডেন্ট। স্পেশালি আপনার সিটি স্ক্যান ক্লাস এবং এমআরআই ক্লাসটা আমি খুব মনোযোগ দিয়ে করেছি এবং শেখার চেষ্টা করেছি এবং এটা আমার সেকেন্ড টাইম। প্রথমবারও করেছি, দ্বিতীয়বারও করেছি। তো আমি কিছু শিখতে পেরেছি বলে আমি মনে করি এবং আশা করি আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এ সেটাকে কাজে লাগাতে পারবো। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই সেশনের মূল উদ্দেশ্য হলো অনেকে সিটি স্ক্যান বা এমআরআই নিয়ে একটা ভীতি থাকে সবার মাঝে, যে আসলে সিটি স্ক্যান বা এমআরআই দেখলে অনেকে ভয় পায়, কিন্তু এই ভীতিটা দূর করার জন্য। আর এরপরে আপনি নির্ভর করতেছে আপনার প্র্যাকটিসের উপরে। আপনি প্র্যাকটিসের উপরে আপনি কেমন ডায়াগনোসিস করবেন। যত আপনি দেখবেন, আপনি আপনার স্পেশালিটি দেখবেন, আপনি যত দেখবেন তত আপনি ভালো জানবেন। এবং যত মানে প্রত্যেক দিনই শেখার আছে, প্রত্যেকটা দিনেই প্রত্যেকটা সিটি স্ক্যানে কিন্তু নতুন নতুন শেখার আছে। তো সিটি স্ক্যান একটা দেখলাম মানে অনেক কিছু শিখে গেলাম, এটা ঠিক না। ইটস দ্য বিগিনিং। তো আমাদের সেশনের মেইন উদ্দেশ্য হলো যে ভয়টা কাটিয়ে দেওয়া, আপনাকে দেখতে যে আপনি সরাসরি কাগজের রিপোর্টটা দেখবেন না। আমার অনুরোধ সরাসরি আপনি ফিল্মটা দেখবেন। এখনো আমাদের অনেক সিনিয়র স্যারদেরও দেখি সরাসরি কাগজের রিপোর্টটা দেখে। এটা এই আমার জাস্ট সেশনের মেইন উদ্দেশ্য হলো আমরা কাগজের রিপোর্টটা দেখবো না। আপনি ক্লিনিশিয়ান, আপনার কাছে রোগী আসছে, আপনি দেখছেন, আপনাকে আপনি মনে করছেন তার প্যাথোলজি এইখানে হওয়ার কথা, আপনি আগে ফিল্ম দেখবেন। এরপরে প্রয়োজন হলে আপনি কাগজের রিপোর্ট দেখে আপনার ভিউর সাথে মিল আছে কিনা সেটা দেখবেন। এবং আমরা অনেকে দেখছি, অনেক সময় দেখছি যে কাগজের রিপোর্ট একরকম দেয় কিন্তু আসলে পেশেন্ট ফাইন্ডিং ছিল অন্যরকম। সুতরাং আমাদের যদি আপনাদের এই ভয়টুকু আমি দূর করতে পারি এবং আপনি যদি ফিল্ম দেখেন এবং পুরো রেস্ট অফ দ্য লাইফে আপনি রেগুলারলি দেখতে থাকবেন, তাহলে দেখবেন যে আপনার এফিকেসি অনেক বাড়বে এবং আপনার কনফিডেন্স অনেক বাড়বে। ধন্যবাদ। তো কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের সেশন আমরা শেষ করতে পারি। আমাদের অ্যাক্সিসের মাহাদি আছেন। তো আমি সেশনের সমাপ্তি ঘোষণার জন্য অ্যাক্সিসের মডারেটরকে আমি অনুরোধ জানাচ্ছি সেশনের সমাপ্তি ঘোষণার জন্য। কে আছে? মাহাদি আছে না কে আছে? সাইদ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, ক্লাস তো শেষ হলো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। আর আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন তাদের কি কোনো কোশ্চেন? এবং আমরা পিডিএফটা আমরা দিয়ে দিব, কোশ্চেন না পিডিএফটা থাকলে আপনারা আমরা দেখবেন। সেশনটা শেষ করে দিব। জি স্যার, জি স্যার, পিডিএফটা দিয়ে দিব এবং আমাদের যে ভিডিওগুলো আছে, আমাদের গত দুইটা ক্লাস এবং আজকের ক্লাসের ভিডিওটা আমাদের ফেসবুকের যে গ্রুপটা আছে আমাদের গ্রুপে থাকবে কিছুদিন। তারপরে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে রিমুভ করে দিব। তো এর মধ্যে হচ্ছে গিয়ে আপনাদের যাদের প্রবলেম হবে তারা অবশ্যই হচ্ছে গিয়ে আবার ভিডিওগুলো দেখে নেবেন। সেই জন্য আমরা কিছুদিন ভিডিওটা রেখে দিব, কোনো সমস্যা নেই। এবং আর আমাদের কারো কোনো যে গ্রুপটা আছে, গ্রুপে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো ওখানে আসলে আমি আনসার করার চেষ্টা করব। আমি যে গ্রুপে আছে, গ্রুপে যদি কোনো কোশ্চেন থাকে আমি আনসার করার চেষ্টা করব ওখানে। ওকে, ধন্যবাদ স্যার। তো কারো কোনো কোশ্চেন না থাকলে স্যারকে আমরা বিদায় দেই, দেন আস্তে আস্তে আমরা এটা শেষ করে দেই। কারো কিছু বলার আছে? ওকে, থ্যাংক ইউ অল। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ওয়ার্কশপ করার জন্য। সবাই অনেক উপকৃত হয়েছে। আর যার যার ক্লাসগুলো মানে কোনো প্রবলেম থাকবে অবশ্যই স্যার তো বললেনই যে আপনারা গ্রুপের ইয়ে করবেন, পোস্ট দিবেন, ভিডিও নিচে কমেন্ট করলে স্যার ওখানে অ্যান্সার দিবেন। তো ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ভালো ওকে, থাকবেন স্যার।
ওকে, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।